আজ আমাদের সন্তানও হয়ে গেছে। আমাকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। এই খুশির দিনেও বুকের ভিতরে কষ্ট অনুভব হচ্ছে। যত তাড়াতাড়ি চলে যাবে তত সবকিছু মেনে নিতে সহজ হবে। আমার মেয়েকে কোলে নিতে দিবেন? ওকে কোলে নিয়ে একবার আদর করতে চাই। কোলে নেওয়া লাগবে না, চলে যাও। তোমার তো রাতে ফ্লাইট আছে। আর ওকে কোলে নিয়ে আদর করলে আরো মায়া পড়ে যাবে। তাই চলে যাও। প্লিজ একবার কোলে দিন না। আমি তো সারা জীবনের মতো চলে যাচ্ছি। আর কোনোদিন তো আমার মেয়েকে কাছে পাবো কিনা আমি জানিও না। এই, চলে যাও তো। এসব আবেগ একদম পছন্দ হচ্ছে না। আম্মু ওকে চলে যেতে বলো। আমাদের ডিভোর্স তো হয়ে গেছে। আর নাবিলার পায়ে ধরতে গেলে নাবিলা সরিয়ে দিল। নাবিলা মেয়েটাকে আয়নের কোলে দিয়ে দিল। আয়ন মেয়েকে কোলে পেয়ে পাগলের মতো চুমু দিতে লাগলো। অজোরে চোখের পানি ফেলতে লাগলো। হঠাৎ করে আয়নের ফোন বেজে উঠলে লাফ দিয়ে উঠে পড়ল। আয়ন নিজের চোখের কোণায় পানি মুছে ফোনটা হাতে নিয়ে পড়ল। কি হয়েছে আমার আব্বুটার? কান্না করছো কেন? মামা, আমি মরার আগে তোমার সাথে একবার কথা বলতে চাই। কি বলছিস? মাথা ঠিক আছে? ঠিক আছে মাথা। আচ্ছা, কি হয়েছে সেটা বল। তারপর মরতে যাস? আমি একটা মেয়েকে ভালোবাসি, তোমাকে বলেছিলাম না? ওর আম্মু জেনে গেছে। আম্মুকে যা না তাই বলে অপমান করছে। আম্মু আব্বু বলে দিয়েছে আমি মরলেও ওর সাথে বিয়ে দিবে না। আচ্ছা কুল, ঠান্ডা হ। আমি দেশে এসে সব ব্যবস্থা করে দিব। কান্না করিস না। তুমি পারবে না। ওর আম্মু অনেক রাগী। তোমাকেও অপমান করবে। তোমাকে অপমান করলে আমি সহ্য করতে পারবো না। মামা, তুমি শুধু আব্বু আম্মুকে নানুকে বোঝাও, বাকিটা আমি দেখে নিব। আয়া তো আমার সাথে আছে। আচ্ছা ঠিক আছে। আগে আমি দেশে আছি, তুই কান্না করিস না। আমার 1 ঘন্টা পর ফ্লাইট আছে। বাই। আয়ন কল কেটে দিয়ে বসে থেকে ভাবতে লাগলো। উফ, এইটুকু পোলাপাইনদের কি সাহস! কোনো শরমও নাই, কিভাবে বলছে ওকে ভালোবাসি। আয়ন কতগুলো ভাবতে ভাবতেই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে সব লাগেজ গুছিয়ে নিল। খাবার খেয়ে বের হয়ে গেল। কিছু শপিং করে আয়ন এয়ারপোর্টে চলে গেল। অনেকক্ষণ জার্নি করে বাংলাদেশ বিমানবন্দরে এসে পৌঁছেছে। তারপর নেমে পড়ল। আয়ন আরবকে কল দিতে লাগলো। আরব কল রিসিভ করলো। ঘুমু ঘুমু কণ্ঠে বলল, কে? আমি তোর মামা। গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে আয়। আসছি মামা। আয়ন অপেক্ষা করতে লাগলো। আরব তাড়াতাড়ি রেডি হয়ে এয়ারপোর্টে চলে আসলো। আরব গাড়ি থেকে নেমে সোজা আয়নকে এসে জড়িয়ে ধরে বলল, মামা, তুমি যে সত্যি আসবে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করা লাগবে না, চল। আয়ান আয়নের থেকে লাগেজগুলো নিয়ে ডিকিতে রেখে দুজন যেতে লাগলো। আয়ন বাহিরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। আজ 15 বছর পর নিজের দেশে ফিরলাম। কত পরিবর্তন হয়ে গেছে। সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল। আয়ন কথাগুলো ভাবতে ভাবতেই চলে গেল। বাসার ভিতরে নামলে বাড়িটা দেখতে লাগলো। আয়ন আরব লাগেজ নিয়ে বাসার ভিতরে চলে গেল। আরব বলে উঠল, মামা, নানু আম্মু আব্বুকে ডাক দেয়। না থাক, ঘুমাচ্ছে, ঘুমাতে দে। সকালে সবাইকে সারপ্রাইজ দেওয়া যাবে। ওকে, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার গরম করে দেই। না, পেট ভরা আছে, কিছু খাবো না। আয়ন আরাফের সাথে উপরে চলে গেল। আয়ন আরাফের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে আরাফ বসে থেকে কান্না করছে। আয়ন বলে ওঠে, কিরে, এত কান্না করস কেন? মেয়ে মানুষের মতো। মামা, আয়াতকে গতকাল অনেক মেরেছে। আয়াতকে নাকি সরিয়ে ফেলবে। এখানে আর পড়তে দিবে না। মামা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা, তোর গার্লফ্রেন্ডের বাসা কই? আমাদের বাসায় 4টা। বাসার পর ওদের বাসা। আজকে তো শুক্রবার, সবাই বাসায় থাকার কথা। চল, খাবার খেয়ে যাব। ওই তোমাকে অপমান করবে মামা। ওই মহিলা অনেক রাগী, আমাদের কলেজের প্রফেসর। বজ্জাত একটা মহিলা। ছি, হবু শাশুড়িকে নিয়ে এমন মন্তব্য কে করে? তুই রেডি হয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসি। আয়ন ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলে সবাই অবাক হয়ে গেল। আয়নের আম্মু আয়নের কাছে এসে জড়িয়ে ধরে বলল, আয়ান বাবা, আমরা কখন এসেছি? আয়ান আমাদের তো একবার বলল না। বললে কি সারপ্রাইজ থাকতো? আয়নের বোন আতিয়া আয়নকে এসে জড়িয়ে ধরল। আয়ন সবার সাথে কৌশল বিনিময় করে বলল, আপু, আরাফের সাথে অন্যায় কেন করছিস? কি অন্যায় করছি? ওই যাকে ভালোবাসে তার সাথে বিয়ে দিতে তোদের কি সমস্যা? ও তোকেও বলেছে? কতটা নির্লজ্জ একটা ছেলে! শোন, ওই মেয়ের মা হইল বড়লোক মানুষ, আমাদের থেকেও।
ওদের হাতে অনেক পাওয়ার। আমি জেনে শুনে কি আমার ছেলেকে বিপদের মুখে ফেলবো নাকি? আমার একমাত্র সন্তান। আমি ওই রাক্ষস ফ্যামিলিতে বিয়ে করাবো না। আর ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? তুই জানোস ওই আত্মহত্যা করতে চাচ্ছিল? আত্মহত্যা করলে তখন কি করতি? তোরা রেডি হয়ে নে, আমি যাব মেয়ের বাড়িতে। না, ওই মহিলা অহংকারী একটা মহিলা। তুই জানোস আমাদের কত অপমান করছে? মেয়ের মা করতে পারে, ছেলের জন্য অপমান হইতে পারবি না? দেখ আরাফ, আমার কলিজা, আমি আমার কলিজাকে কষ্ট পেতে দিব না। তুই বুঝতে পারছিস না? আয়ন সবাইকে বোঝাতে লাগলো। পরে সবাই রাজি হয়ে গেল। সবাই খাবার খেয়ে রেডি হয়ে নেয়। আরাপের সাথে চলে গেল। বাসার ভিতরে ঢুকলো। কাজের মহিলাকে দেখে আয়ন চমকে গেল। কাজের মহিলা আয়নকে বলে, আপনাকে অনেক চেনা লাগছে। রহিমা, আমি আয়ান। রহিমা আয়ন নাম শুনে চমকে গিয়ে বলে, ভাইজান আপনি? হুম, এখানে এখন চাকরি করো নাকি? তোমার ম্যাম কোথায়? মামা, তুমি ওনাকে চেনো? হ্যাঁ। রহিমা সবাইকে বসতে দিল। আরবকে দেখে আয়ন দৌড়ে নিচে চলে এসে বলে, আরাব, তুমি আবার কেন আসলে? নানু আম্মু দেখলে তোমাদের আবার অপমান করবে। করলে করবে, আমার সাথে আমার মামা আছে। তোমার খচ্চর মা কোথায়? আরাফ, কি ধরনের কথা বলিস? চুপ কর। ওয়েট, আমার একটা কল এসেছে, আসছি। আয়ন কলে কথা বলতে বাহিরে চলে গেল। কথা বলা শেষ করে ভিতর থেকে চিল্লাপাল্লার শব্দ শুনে আয়ন দৌড়ে ভিতরে গেল। আয়ন দৌড়ে গিয়ে ওর বোনকে ধরে শান্ত করলো। সামনের দিকে তাকিয়ে আয়ন থমকে গেল। আয়নকে দেখে সামনের মানুষ দুইটা থেমে গেল। আয়ন ওর বোনকে থামিয়ে বলে, আপু, তুই থাম, আমি কথা বলছি। আয়ন সামনের দুই ব্যক্তির দিকে তাকিয়ে বলে, ওই মেয়েটা কি আপনার? হ্যাঁ, আমি। আয়নের চোখের পানিগুলো টলমলো করতে লাগলো। আয়নের দিকে তাকিয়ে থেকে বলল, আপনার মেয়ে আমার ভাগ্নেকে ভালোবাসে, আর আমার ভাগ্না আপনার মেয়েকে অসম্ভব ভালোবাসে। এসব মানি না। এসব ফালতু জিনিস। কয়েকদিন পর আমার মেয়েকে কষ্ট দিয়ে ছেড়ে দেবে। এইসব আবেগ আবেগ কাটলে সব শেষ। এসব আবেগ না ম্যাম, আমি আপনার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। আপনার মেয়ে আমাকে ভালোবাসে। চুপ বেয়াদব। কারোর জন্য কেউ মরে না, বুঝলি? আমার মেয়ের কাছ থেকে দূরে থাক। আয়াত, তুমি কি আমার ভাগ্নাকে ভালোবাসো? হ্যাঁ বা না করবে? আয়ন ওর আম্মুর আর নানুর দিকে তাকালো। আয়ন আয়াতের কাছে গিয়ে বলল, তোমাকে কাউকে ভয় করতে হবে না, শুধু সত্যিটা বলো। হ্যাঁ, আমি আরবকে ভালোবাসি। আয়াতের কথা শুনে রেগে গিয়ে নাবিলা আয়াতকে থাপ্পড় মারতে যাবে। সাথে সাথেই আয়ন নাবিলার হাত ধরে ফেলল। নাবিলা আয়নের দিকে তাকালে আয়ন বলে, নিজের মতো মেয়ের জীবন নষ্ট করার কোনো অধিকার আপনার নাই। আমি ওদের বিয়ে দিব, এইটাই শেষ কথা। আর বাকিটা আমি দেখে নিব। আয়ান, ওরা দুজন ছোট। তুমি বুঝতে পারছো না? এটা জাস্ট ভালো লাগা। বয়স হইলে ওরা একে অপরের প্রতি বিরক্ত হবে। যেখানে ভালোবাসা হয়, একে উপরে উপর বিশ্বাস থাকলে, সেখানে কখনো বিরক্ত আসে না। সব পুরুষ এক হয় না। আর আমি আপনার মেয়ের সাথে কোনো খারাপ হবে এটা নিশ্চয়ই চাইবো না। দেখেন, গতকাল আমার ভাইগনা আত্মহত্যা করতে গেছিল। আমার মনে হয় না ওদের ভালোবাসা মিথ্যা। আপনার মেয়ে পালিয়ে যাওয়ার কথাও বলছে। তাহলে নিজেই বোঝেন আর বিয়েটা করিয়ে দেয়। দুইজন আলাদা থাকবে। আরো বড় হইলে তখন আয়াতকে এখান থেকে নিয়ে যাব। নাবিলার হাত ছেড়ে দিলে নাবিলা বলে ওঠে, আমার তোমার বোনকে একদম সহ্য হয় না। তোমার বোন আমার মেয়েকে জ্বালিয়ে মারবে। আমি নিশ্চিত ওনার ব্যবহার খুব খারাপ। এইটা আপনাকে ভাবতে হবে না। আমি ওদের সব দায়িত্ব নিব। আর এইটুকু তো বিশ্বাস করেন যে আপনার মেয়েকে কখনো কষ্ট পেতে দিব না। ওকে, আমি বিয়ে দিতে রাজি। কিন্তু আমার মেয়ে অনেক ছোট। আমার মেয়েকে কষ্ট দিলে আমি কাউকে ছাড়বো না। সেইটা নিয়ে আপনাকে ভাবা লাগবে না। সবে অবাক হয়ে তাকিয়ে আছে। আয়াত মনে মনে ভাবতে লাগলো, এটা কিভাবে সম্ভব? আম্মু কিনা আরাফের মামার সাথে এত শান্ত কণ্ঠে কথা বলছে। আমি তো জীবনও দেখিনি আম্মুকে কারোর সাথে এভাবে কথা বলতে। আবার বিয়ে পর্যন্ত দিতে রাজি হয়ে গেল। দুলাভাই, তাহলে কাজই নিয়ে আসেন। আমি এই বিয়ে হতে দিব না। আম্মু, তুমি প্লিজ বাধা হয়ে দাঁড়াও না। ম্যাম রাজি হয়ে গেছে, প্লিজ তুমি বাধা দিও না। তোমার পায়ে পড়ি। আপু, সবকিছু লিমিটেড থাকে। তোরও মেয়ে আছে, দেখা যাবে এভাবে কোনো ছেলেকে নিয়ে এসে বলে ভালোবাসি,
তখন কি করবি শুনি? এত কথা বলিস না। আয়নের কথা শুনে আতিয়া চুপ হয়ে গেল। আশিক কাজী আনতে চলে গেল। নাবিলা আয়নের দিকে আর চোখে তাকিয়ে থাকলো। নাবিলার আম্মু আয়নকে বলে, আয়ান বসো। রহিমা আয়ানের জন্য ম্যাগি করে আর ওনাদের জন্য চা বিস্কুট ফল মিষ্টি নাস্তা নিয়ে আয়। আফাই, এসব কিছু করা লাগবে না। আপনারা যে আমাদের সাথে আত্মীয়তা করতে চাচ্ছেন এটাই অনেক। নাবিলার আম্মু আয়নের আম্মুর সাথে গল্প করতে লাগলো। রাহেলা চলে গেল। আতিয়া কিছুটা অবাক হয়ে নাবিলার দিকে তাকালো। আয়ন নাবিলার দিকে তাকিয়ে নাবিলা চোখ সরিয়ে নিল। আরাফ আয়নের সাথে বসে কথা বলছে। আয়ন মনে মনে ভাবতে লাগলো। আগের মতো সেই চাহনি, আগের মতো সেই রাগ তেজ সব আছে। মানুষ এতটা বছর পর একটুও পাল্টায় নাই, শুধু চোখে একটা চশমা নতুন যোগ হয়েছে আর শুকিয়ে গেছে। আয়ন ফ্ল্যাশব্যাকে চলে গেল। শোনো, তোমাকে কেন বিয়ে করছি সব তো জানো। নতুন করে কিছু বলা লাগবে না। বাচ্চা হইলে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। হ্যাঁ, আচ্ছা একটা কথা জানতে পারি? আপনি কেন ছেলে মানুষকে ঘৃণা করেন? তারা আপনার কি ক্ষতি করেছে? ছেলে মানুষ হলো নর পশু। ওদের ভেতর কোনো ভালোবাসা নাই। নতুন নতুন এমন ভাবে ভালোবাসবে, এমন ব্যবহার করবে, মনে হবে তার মতো ভালো আর কেউ বাসতে পারবে না। তার মতো ভালো আর কেউ নাই। যখন সন্তান হয়ে যাবে তখন স্ত্রীদের বিরক্তি চলে আসবে। বউ থেকে পরনারী আপন হয়ে যাবে। নেশা করে এসে সন্তান স্ত্রীর উপরে মারধর করবে, আর রাত হইলে নিজের চাহিদা মিটিয়ে আবার ছুঁড়ে ফেলে দেবে স্ত্রীকে। নাবিলা কথাগুলো বলতে বলতে চোখের পানি ফেলতে লাগলো। আয়ন অনেকটা অবাক হয়ে গেল। আয়ন বলে ওঠে, আপনার কি আগে বিয়ে হয়েছিল নাকি? কিন্তু আমি তো এখানে 2 বছর ধরে জব করছি। কই আপনার বিয়ের কথা বা আপনার কোনো সন্তানের কথা শুনি নাই। আপনি তো অনার্সে পড়েন। আমার কথা বলি নাই। আমার সাথে যা হয়েছে আমি সেটাই বললাম। সেই মহান ব্যক্তিটা ছিল আমার বাবা চাচারা, যারা এতটা জঘন্য কাজ করত। তাই আমি কোনো ছেলেকে বিশ্বাস করি না। একজনকেও বিশ্বাসও করেছিলাম, সেই মানুষটাও সেম। হয়তো অনেক কষ্টে বড় হইছেন, কিন্তু সব ছেলেরা এক না। সব এক। আমার তোমার থেকে জ্ঞান নেওয়া লাগবে না। কয়েকদিন আগে তো খবরের কাগজে বের হইল স্ত্রীকে খুন করছে শুধুমাত্র রান্না খারাপ হয়েছে বলে। সব ছেলেদের কাছে তাদের স্ত্রী হইল খেলনার জিনিস। মন চাইবে খেলবে, ভালো লাগবে না ছুঁড়ে ফেলে দিবে। ওইটা কাপুরুষ। যারা পুরুষ তারা স্ত্রীর গায়ে হাত তুলবে না। স্ত্রী ভালোবাসার জিনিস, মারার জিনিস না। হাসায়ও না। হঠাৎ কারো ডাকে আয়ন ভাবনার জগৎ থেকে ফিরে আসে। বলে, কি হয়েছে? আয়ন তাকিয়ে দেখে কাজী এসেছে। আরাফ আয়নের বিয়ে পড়াচ্ছে। দুজনেই বিয়ে পড়ানো শেষ হলে কাজীকে টাকা দিয়ে বিদায় করে দিল। আয়ন বলে ওঠে, দুইজন কান খুলে শুনে রাখো। এত কিছু করার পর দুইজন একে অপরকে পাইছো। এমনভাবে দুইজন থাকবে যাতে ওনার ধারণা ভুল হয়। এই পৃথিবীতে সব পুরুষ এক হয় না। মামা, আপনাকে কথা দিচ্ছি, আমরা দুইজন আপনার বিশ্বাস, আপনার কথা খেলাপ হতে দিব না। আমরা একে অপরের সব সময় একসাথে থাকবো। হ্যাঁ, আমরা একে অপরের হাত কোনো দিনও ছাড়বো না। লাভ ইউ মামা। আয়নকে আরাফ জড়িয়ে ধরল। আয়ন নাবিলার দিকে তাকিয়ে আছে। আয়ন মনে মনে ভাবতে লাগলো। আমার মেয়ে কি পাকনা বাবা? এই বয়সে এত পাকনা কেমনে হয়? আয়নকে ভাবতে দেখে রহিমা বলে ওঠে। আয়ান, তোমার নুডলস। সবাই চা বিস্কিট খেতে লাগলো। আয়ন নুডলস খেতে লাগলো। রহিমা বলে ওঠে, আয়ান বাবা, তোমার মতো আয়াত মামুনি নুডলস খুব পছন্দ করে। আয়াত মামুনি একদম। আর কিছু বলতে যাবে, সাথে সাথেই নাবিলা বলে ওঠে। খালা আপনি যান। রহিমা চলে গেল। আয়াত বলে ওঠে। মামা, এইগুলো খান। আয়াতের মুখে মামা ডাক শুনে আয়নের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। নাবিলার দিকে তাকাতেই নাবিলা চোখের দিকে চোখ পড়তেই সরিয়ে নিল। আতিয়া বলে ওঠে, বিয়ে তো হইল, এখন আমাদের চলে যাওয়াই ভালো। দুপুরে এখানে খেয়ে যান। বাসায় গিয়ে কি করবেন? আজ তো ছুটির দিন। আর সরি, রাগের বশে সবাইকে অনেক কিছু বলে দিতেছি। মা, তোমার দোষ নাই, আমি বুঝি, আমিও তো মা। আমার মেয়ের মাথা একটু গরম, ওকে ক্ষমা করে দিও মা। আম্মু, আমাকে বের হইতে হবে। আর আপনি তো এখন বেআইন হয়ে গেলেন। আবারও নতুন করে একটা সম্পর্কে জড়িয়ে গেলাম। আবার করে মানে?
আমি আসছি। আয়ন কথাটা বলে বের হয়ে গেল। আয়ন বাহিরে গিয়ে ভাবতে লাগলো। ভাগ্য কি, এতটা বছর পর আবারও দেখা, আবার নতুন একটা সম্পর্ক হইল। কখনোই ভাবতে পারি নাই আবার তার সাথে দেখা হবে। আর এমন ভাগ্য, নিজের সন্তানের মুখে মামা ডাক শুনতে হচ্ছে। আয়ন কথাগুলো ভেবে চোখের পানি মুছে ফেল। আয়ন একটা রিক্সা নিয়ে সোজা বাস কাউন্টারে চলে গেল। বাসে উঠে পড়ল। 3 ঘন্টা জার্নি করে আয়ন পুরনো এলাকায় চলে গেল। আয়ন পুরনো স্মৃতিগুলো ভাবতে লাগলো। লেকের পাড়ে বসে ওর বন্ধুদের দিকে লেকের পাড়ে বসে ওর বন্ধুদের কল দিল। আয়ন কিছুক্ষণ পর পিছনে তাকাতেই আয়ন ওর বন্ধুদের দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। 17 বছর পর শালা তুই তো আগের থেকে বেশি স্মার্ট হয়ে গেছস। দূর শালা, তা বাসার সবাই কেমন আছে তোদের? আলহামদুলিল্লাহ ভালো। বিয়ে শাদী করছো নাকি? না, তোরা করছস নাকি? হ্যাঁ, আমাদের ছেলে মেয়ে বড় বড় হয়ে গেছে। চল বাসায় যাই। না, পুরনো জায়গাগুলোতে ঘুরতে যাব, চল। আয়ান রাকিবের বাইকে উঠে পড়ল। সারাদিন আয়ন ঘুরে সারাদিন সারাদিন ঘুরে আয়ন ওর বন্ধুদের বাসায় চলে গেল। 3 দিন এখানে থেকে ঢাকায় চলে গেল। আয়ন বাসে গিয়ে দেখে আজ সবাইকে চা দিচ্ছে। আয়ন বলে ওঠে, কি ব্যাপার, আয়াতকে দিয়ে কাজ করাচ্ছ কেন? এ বাড়ির বউ তো কাজ করবে না? আপু, ওই বাচ্চা মেয়ে। যে মেয়ে মায়ের সামনে বলতে পারে আরাবকে ভালোবেসে পালানোর বুদ্ধি করে, সে আবার কিসের ছোট? আয়ন কিছু বলবে সাথে সাথেই আয়াত বলে ওঠে, মামা, এইগুলো খান। মামা, আমি বাচ্চা না, আমি সব কাজ পারি। আর রান্না করতে আমার ভালো লাগে। মামা, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি খেতে দেই। তোমাকে এসব করতে হবে না, তুমি খাইছো কি? জি খাইছি। আপনি যান, ফ্রেশ হয়ে আসেন। আয়ন কিছু বলে না, চলে গেল। আয়নের আম্মু বলে ওঠে, আয়ান, আফারে পাশের রুমে তোর রুম করা হয়েছে। তুই তো শুধু টাকা পাঠিয়েছিস, দেশে তো আসস নাই। আচ্ছা। আয়াত চলে গেল। আজান রুমে গিয়ে দেখে রুম সাজিয়ে রেখেছে। অ্যান আলমারি খুলে দেখে লাগেজের সব পোশাক বের করে রেখেছে। অ্যান শার্ট আর প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে দেখে আয়াত আরাফ বসে আছে। কি ব্যাপার, কিছু বলবে? মামা কিছু টাকা দিতে পারবে? আয়াতকে নিয়ে ঘুরতে যাব। আম্মু আর হাত খরচ দিবে না বলে দিয়েছে। আমার ওয়ালেট দেখো, যত লাগে নিয়ে যায়। মামা, আপনার খাবার। ধন্যবাদ আম্মু। শোনো, কোথায় ঘুরতে যাবি? পার্কে যাব। ঠিক ও আচ্ছা, তাড়াতাড়ি বাসায় ফিরে আসিস। ঠিক আছে। ও হ্যাঁ, ওই 3 নাম্বার লাগেজ নিয়ে যা। আসার সময় আয়াতের জন্য নিয়ে এসেছিলাম। কিভাবে? আমার ভাগনা বউ, তার জন্য তো কিছু কিনা লাগবে। পরে আমি আসার সময় কিনে নিয়ে আসছি। ধন্যবাদ মামা। আয়াত আরাফ চলে গেল। আয়ন খাবারের প্লেট হাতে খাবার মুখে নিতেই চমকে গেল। আয়ন মজা করে খেতে লাগলো আর ভাবতে লাগলো। একদম মায়ের মতো করে রান্না শিখেছে। আরাফকে অনেক অনেক ধন্যবাদ, আমার সন্তানকে আমি সামনে থেকে দেখতে পারছি। এর থেকে খুশির আর কোনো কিছু হতে পারে না। আয়ন আনন্দ নিয়ে খেতে লাগলো। আয়ন খাবার খেয়ে বাসা থেকে বের হলো। আয়ন রাস্তা দিয়ে হেঁটে কলেজের দিকে চলে গেল। সামনে স্টলে বসে চিপস খেতে লাগলো। আয়ন চিপস খেয়ে কিছুক্ষণ বসে থেকে আয়ন বাসার ভিতর যেতে নিলে চোখ পড়ল নাবিলার বাজার নিয়ে হেঁটে যাচ্ছে। আয়ন তাড়াতাড়ি করে নাবিলার হাত থেকে বাজারগুলো নিল। নাবিলা চমকে উঠল। নাবিলা কিছু বলার আগেই আয়ন হাঁটতে লাগলো। নাবিলা বলে ওঠে, আমার কাছে দাও, আমি নিতে পারবো। এত ভারী ব্যাগ নিয়ে হাঁটছেন কেন? রিক্সা পান নাই নাকি? না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তাই হাঁটা শুরু করছি। ও এখানে এসেছেন কবে? আয়াতে যখন 5 বছর তখন এসেছিলাম, বাট তুমি এখানে বাসা করছো আর সফল সফল ব্যবসায়ী হয়ে গেছো। সব আল্লাহর দয়া আর আপনার জন্য হতে পেরেছি। যাক, ভালো লাগলো। তা এত বছর হয়ে গেল, দেশেও আসো নাই, ওখানে বিয়ে করছো নাকি? এক নারী আসক্ত আমি। আয়নের কথা শুনে নাবিলা দাঁড়িয়ে গেল। আয়ন মিষ্টি করে হেসে দিয়ে বলে, কি হলো বেআইন, চলেন? তাই বলে এত বছর বিয়ে না করে থাকবে? বিয়ে তো করেছিলাম, একবার বিয়ে করছি, হয়ে গেছে। আর কাউকে বিয়ে করতে চাই না। আমার তো কোনো কিছুর অভাব নাই। আমার সন্তান আছে যাকে আমি আমার কাছে পেয়েছি। এখন শুধু আমার সন্তানের সংসারটা সুন্দর করে সাজিয়ে দিব। নাতি নাতনি হবে, তাদের নিয়ে বাকি জীবন কাটাবো। এটা পাগলামি। তোমার সন্তান তো জানেও না যে তুমি তার আব্বু হও।
আর তোমার মেয়ে তোমাকে ঘৃণা করে। আহা, আমার কাছে আমাকে ঘৃণ্যপ্রাপ্ত বানিয়ে দিয়েছো। কিছু করার ছিল না। ওই সব সময় বাবা বাবা করতো। মাঝে মাঝে কন্ট্রোল করতে কষ্ট হয়ে যেত। তাই তোমার নামে মিথ্যা বলেছি। ও ভালো করছেন। যাই হোক, কোনোদিন জানিয়ে দিয়েন না আমি ওর আব্বু। আমি চাই না আমার মেয়েকে আমি সামনে থেকে দেখতে পাচ্ছি। এইটাই আমার জন্য অনেক। আয়ান, বলেন। নাবিলা কিছু বলতে নিবে তখন আয়াত বাইক নিয়ে ওদের সামনে থামিয়ে বলল, আম্মু, মামা, আপনারা হেঁটে যাচ্ছেন কেন? তোমার আম্মু বাজার নিয়ে একা হাঁটছিল, চোখে পড়াই ভাবলাম বেআইনকে একটু সাহায্য করি। তোরা কোথায় যাস? একটু ঘুরতে যাচ্ছি। সাবধানে যা। আচ্ছা। আরাফ চলে গেল। আয়ন নাবিলার সাথে যেতে লাগলো। আয়ন বলে ওঠে, ওদের অনেক সুন্দর মানাইছে, তাই না? জানি না। আপনি কি এখনো রেগে আছেন? জানি না। দেখেন, সবাই এক না। আপনি একটা ভুল মাথায় নিয়ে বসে আছেন, সেইটা আমি চাই না আমার মেয়ে সেই ভুল হোক। নাবিলা কিছু না বলে হাঁটতে লাগলো। হঠাৎ করে আয়ন ফুল দেখে নাবিলাকে বলল। একটু দাঁড়ান তো। আয়ন রাস্তা পার হয়ে কয়েকটা ফুল কিনে এই পাশে এসে বলল। এইটা আপনার জন্য। আয়ন নাবিলার দিকে এগিয়ে দিয়ে নাবিলা অতীতের কথা ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। নাবিলা ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। আয়ন কলেজ থেকে বের হয়ে নাবিলার সামনে দাঁড়ালো। নাবিলার দিকে তাকিয়ে দেখে ফুলের দিকে তাকিয়ে আছে। আয়ন কিছু না বলে রাস্তা পার হয়ে ফুল কিনে নিয়ে আসলো। নাবিলা বলে ওঠে। কি ব্যাপার, কার জন্য ফুল কিনলে? তোমার গার্লফ্রেন্ড হয়েছে নাকি? আয়ন নাবিলার চুলের ভিতর একটা গোলাপ দিয়ে চারটা হাতে দিয়ে বলল। আমার স্ত্রী আমার কাছে গার্লফ্রেন্ড, তাই মনে হইল গোলাপগুলো আমার স্ত্রীর মাথায় সুন্দর মানাবে। অতিরিক্ত বুঝবে না, ভুলে যেও না আমাদের সম্পর্ক কতদিনের। অতিরিক্ত বোঝার কিছু নাই। যতদিন আপনি আমার স্ত্রী, ততদিন না হয় আমার দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব। রিক্সা খোঁজো। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, পা ব্যথা করছে। আয়ান নাবিলাকে কোলে তুলে নিলে নাবিলা শরম পেয়ে গেল। নাবিলা বলতে লাগলো। কি করছো কি? আমাকে নামিয়ে দাও, সবাই তাকিয়ে আছে কিন্তু। তাতে আমার কি? আমি কি পরনারীকে কোলে নিয়েছি নাকি? আমি আমার স্ত্রীকে নিয়েছি। যদি বেশি বুঝেন তাহলে কিন্তু সবার সামনে কিস করব। আয়নের কথা শুনে নাবিলা বেশ লজ্জা পেয়ে গেল। আয়ন নাবিলাকে নিয়ে হাঁটতে লাগলো। নাবিলা অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে দেখতে লাগলো। আয়নের আয়ন ডাক দিলে নাবিলা ভাবনার জগৎ থেকে বের হলে আয়ন বলে। কি ব্যাপার বেআইন নেন এভাবে কি ভাবেন? ভাবছি তুমি আগে যখন আমাকে গোলাপ দিতে, তখন তুমি হালকা পাতলা অল্প অল্প দাড়ি হয়েছে, আর এখন কত চেঞ্জ হয়ে গেছো, মুখ ভর্তি দাড়ি, মোটা হয়েছো আগের থেকে। নাবিলা কথাগুলো বলে হাসতে লাগলো। আয়ন হেসে বলে। আপনিও তো চেঞ্জ হয়ে গেছেন। 3 পিস পরে থাকতে মোটা তাজা ছিলেন। ঠোঁটে ঠোঁটে গাঢ় লিপস্টিক থাকতো। হাতে ঘড়ি, চুলগুলো খোলা থাকতো। ঠোঁটের নিচের তিল হাসি দিলে যেন মুক্তা ঝরতো। যে কোনো ছেলের রাতের ঘুম হারাম করে দিতেন। আর এখন দেখেন, একদম হালকা হয়ে গেছেন। চোখে চশমা, চুলগুলো খোপা করা, শরীরে শাড়ি, অন্যরকম লাগছে। নাবিলা হেসে বলে। সব দেখি মনে আছে, বাট আমি কিন্তু এত মোটা ছিলাম না। মোটাও না, বেশি চিকনও না। তুমি যেমন আছো তেমন কিন্তু ছিলাম। হুম, তার মানে আপনি আমার শরীর নিয়েছেন আর আমি আপনার। হা হা হা। দুজন হাঁটতে 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 লাগলো। নাবিলা আয়নের বাড়ির কাছে চলে আসলো। নাবিলা মনে মনে ভাবতে লাগলো। এত তাড়াতাড়ি রাস্তা শেষ হওয়া লাগবে? এত তাড়াতাড়ি চলে আসলাম। দুজন কথাগুলো ভেবে বাসার দিকে চলে গেল। আয়ন নাবিলার দিকে তাকিয়ে হাসি মুখে বলে। আয়ন আপনার বাসা চলে এসেছে না? চা খেয়ে যাও। ও সরি, তুমি তো চা খাও না। চিপস চকলেট আছে, খেয়ে যাও। না থাক, এই নিন ফুলগুলো আর ব্যাগ। ব্যাগ ফুল দিয়ে হাঁটা দিল। নাবিলা আয়নের দিকে তাকিয়ে থাকলো। এভাবে 7 দিন কেটে গেল। সবাই মিলে বসে থেকে গল্প করছে। আয়ন বলে উঠল। নানু, মামা তো বিয়ে করা উচিত। এভাবে আর কতদিন? মামা আমাকে তো আম্মু বলেন, আর আরবকে আব্বু। তার মানে আমরা আপনার আব্বু আম্মু। আমাদের দায়িত্ব আছে আমাদের ছেলেকে বিয়ে দেওয়া। আরব, কি বলো? ঠিক হয়েছে। নাতবউ, তুমি ধরো ওকে। আমাদের কথা তো শুনে না, তোমার কথা কিভাবে ফেলে ওইটাই দেখবো। আম্মু, তুমি নিশ্চয়ই আয়াতকে এইসব বলতে বলছো? আমি কখন বলছি? আয়াত,
আমি তোমাকে কিছু বলছি? না, আমি আরব ঠিক করেছি আপনাকে বিয়ে করাবো। বিয়ে করা সম্ভব না আম্মু। কেন সম্ভব না? আমাকে রিজন বলতে হবে, না হলে বিয়ে করতে হবে। আর যদি কোনো পছন্দের মানুষ থাকে আমাদের বলেন, আমরা তাকে দেখতে যাব। আরে বেআইন যে, দাঁড়িয়ে আছেন কেন, বসেন। কি ব্যাপার? এত হাসাহাসি কি নিয়ে হচ্ছে? আমি কি শুনতে পারি? নাবিলার কথা শুনে সবাই অবাক হলো। আয়ান সাইড দিলে নাবিলা এসে বসলো। আয়ান বলে ওঠে, আর বলেন না, আপনার মেয়ে অনেক দুষ্টু হয়ে গেছে। মোটেও না আম্মু, মামাকে বলছি বিয়ে করতে, বাট রাজি না। বাট কেন রাজি না সেটা তো একটাই রিজন দেখতে হবে। আমার মেয়ে তো খারাপ বলে নাই। তোমার তো কম হইল না বয়স, তো এখন 33 হয়ে গেছে। নাবিলার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আতিয়া বলে ওঠে, আপনি কিভাবে জানলেন আয়ানের বয়স 33 হয়েছে? নাবিলা কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আয়ান বলে ওঠে, বেআইনের গেস্ট করেছে, সেইটাই সঠিক হয়ে গেছে। ও মামা, তাহলে আম্মুরও 3 বছরের ছোট। তাহলে বুঝুন আম্মু বিয়ে করে তার মেয়ের জামাই হয়ে গেছে, আর আপনি এখনো বিয়েই করেন না। মেয়েদের বয়স সবসময় আগেই হয়, ছেলেদের নিজেদের পায়ে দাঁড়াতে গেলে 30 বছর লেগে যায়। আচ্ছা মামা, আপনি বিয়ে কেন করতে চান না? বিয়ে করলে ঝামেলা। আপু ভাইয়াকে দেখি তো সবসময় ঝগড়া করে। আমার তো দুলাভাইয়ের জন্য মায়া লাগে। আপুকে কিভাবে যে সহ্য করে। আয়ানের কথা শুনে সবাই হাসতে লাগলো। আতিয়া রেগে বলে, ফালতু কথা বলবি না। নিজে বিয়ে করবি না কেন সেটাই বল। আসলে আজকে তোকে বলতেই হবে। আমার কাজ আছে, আমি এখন আসছি। আয়ান চলে যেতে উঠবে, সাথে সাথে আয়াত আয়ানের হাত ধরে ফেলে বলে, মামা, এভাবে পালানো চলবে না, জানতেই হবে কেন বিয়ে করবেন না। আয়ান, আমিও জানতে চাই, এত বছর কিছু বলস নাই, কল কেটে কেটে দিয়েছিস। আজকে তোকে বলতে হবে কেন বিয়ে করতে চাস না। যদি বলতে না পারস তাহলে আমাদের পছন্দের মেয়েকে তোকে বিয়ে করতে হবে। সবাই আয়নকে চেপে ধরতে লাগলো। আয়ন সহ্য করতে না পেরে সবাইকে ধমক দিয়ে বলল, প্লিজ, সবাই চুপ করবে। আমি বিয়ে করব না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। আমার লাইফে প্রথম নারী ছিল, সেই আমার লাইফে শেষ নারী। আমি আমার লাইফে আর কাউকে কখনো জায়গা দিতে পারবো না। আয়নের কথা শুনে সবাই থমকে গেল। নাবিলার চোখ দিয়ে পানিগুলো টলমলো করতে লাগলো। আয়নের আম্মু বলে ওঠে, কে সেই মেয়ে আমাদের বল, আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাই। সেই কখনোই সম্ভব না। সেই আমাকে ভালোবাসে না, একতরফা ভালোবাসা ছিল। না, কিন্তু সেই পুরুষ মানুষকে ঘৃণা করে। আর কিছু জিজ্ঞেস করবে না, আমি আর কোনো কিছু বলতে চাই না। আর প্লিজ, এইসব বিয়ে নিয়ে আমার সাথে কথা বলতে আসবে না। আয়ন কথাগুলো বলে চলে যেতে নিবে, সেখানে নাবিলা বলে ওঠে, যে ভালোবাসে না তার জন্য সারা জীবন অবিবাহিত থাকার কোনো মানে হয় না। যে মানুষটা তোমাকে বোঝে না তার জন্য নিজের জীবন নষ্ট করার কোনো মানে হয় না। আমার মনে হয় আপনার বিয়ে করা উচিত। শেষ বয়সে কাউকে দরকার পড়ে। আমার সন্তানরা করবে। আরাফ, আয়াত, তোমরা আমাকে দেখবে না শেষ বয়সে। মামা, কথা তিতা হইলেও সত্যি, আমরা এখন আপনাদের সময় দিতে পারছি। এর মানে এই না যে ভবিষ্যতে আপনাকে আমরা দেখতে পারবো। আমার কথা ভুল বুঝবেন না। বাস্তবতা দেখেন, আমাদের সন্তান হবে, তাদের মানুষ করা, আবার তাদের বিয়ে করানো, নিজেদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাব। আর আমরা আপনাকে দেখাশোনা যদি করেও থাকি, অনেক কিছুতেই আপনার একজন জীবনসঙ্গী দরকার। সবসময় অন্য কাউকে দিয়ে কিন্তু হয় না। আয়নের কথা শুনে সবাই বলে ওঠে, একদম। এই প্রথম বৌমার কথা আমার পছন্দ হলো। এটাই বাস্তব আয়ান। তোর বিয়ে করে নেওয়া উচিত। আর ওই মেয়েটাও তো বিয়ে করে নাই। তাহলে আমরা গিয়ে ওনার সাথে কথা বলে দেখতাম। কখনোই সম্ভব না। বাদ দে, আমাকে নিয়ে কাউকে ভাবা লাগবে না। আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো। আয়ন কথাগুলো বলে চলে গেল। নাবিলা নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। নাবিলার চোখে পানি আসলে সাথে সাথে মুছে ফেল। আয়ন বলে ওঠে, এই দুনিয়াতে এমন শুধু আমার আম্মু না, আর একটা মানুষকেও দেখলাম। আসলে এইসব মানুষদের কিভাবে বোঝানো যাবে যে সব পুরুষ এক হয় না। আয়াত, আমি আসছি, তোকে দেখতে এসেছিলাম। আন্টি, বিআই আসছি। আম্মু কে বলতো? আসলে এখন চলে যাব। আমার কাজ আছে, পরে দেখা হবে।
আর তোর নোটগুলো তোর বান্ধবী দিয়ে গেছে, পড়াশোনা করিস। নাবিলা তাড়াতাড়ি বের হয়ে গেল। নাবিলা চোখের পানি মুছতে মুছতে বাসায় চলে গেল। নাবিলা রুমে গিয়ে উপর হয়ে শুয়ে থেকে কান্না করতে লাগলো। নাবিলা ভাবতে লাগলো, একটা ছেলের জীবন কিভাবে নষ্ট করে দিতে পারলাম। 15টা বছর কেটে গেল, আজও সেই আমাকে ভালোবাসে, আর আমি কিনা তাকে ভালোবাসি নাই। তাকে এত অবহেলা করছি, সেই নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসে গেছে, আর আমি ভেবে গেছি টাকার জন্য আমার সাথে এত ভালোবাসার অভিনয় করে গেছে। নাবিলা কথাগুলো বলতে লাগলো আর কান্নায় ভেঙে পড়তে লাগলো। এদিকে আয়ান বারান্দায় বসে সিগারেট ধরিয়ে ফুঁকতে লাগলো। আয়াত আরাফ রুমে এসে আয়ানকে সিগারেট খেতে দেখে বলল। মামা তুমি সিগারেট খাও? আয়ান সাথে সাথে চোখের পানি মুছিয়ে পিছনে ঘুরে আয়াতকে দেখে তাড়া দিয়ে সিগারেট পায়ের নিচে ফেলে নিভিয়ে দিল। আয়াত বলে ওঠে, মামা, এইটা কিন্তু ঠিক না। সরি আম্মুজান, আর খাবো না। কিছু বলবে তোমরা? মামা, আপনি আমার কথা শুনে কষ্ট পেয়েছেন, তাই না? আই এম সরি। আসলে আমি আপনাকে বাস্তবতা বলছি। আমি আপনাকে কষ্ট দিতে চাই না। দূর পাগলি মাইয়া, আমি তোমার কথায় কষ্ট পাই নাই। তুমি যা বলছো সেটা সত্যি তো বলছো? এই আয়াত আয়ানকে চকলেট এগিয়ে দিয়ে অসহায়ভাবে তাকিয়ে বলে। এইটা নিলে বুঝবো আপনি আমার উপরে রাগ করে নাই, কষ্ট পান নাই। আয়াতের কাণ্ড দেখে আয়ান ফিক করে হেসে দিল। আয়াতের হাত থেকে চকলেট নিয়ে বলল, তো নিলাম, এখন তো বিশ্বাস হয়েছে। ধন্যবাদ মামা। ওয়েলকাম আম্মু। মামা মামুনির বাসা কই, আমাকে বলতে পারবে? মায়ের খাবি? না। তাহলে এইসব কথা মুখে নিয়ে আসিস না। আর দুইজন পড়াশোনা বাদ দিয়ে খালি উল্টাপাল্টা মাথায় নিয়ে ঘুরো কেন? যাও পড়তে বসো। যাচ্ছি আয়াত, চলো। দুজন চলে গেল। আয়ন খাটে শুয়ে পড়ল, ফেসবুকিং করতে লাগলো। 4 দিন পর আয়ন অফিস থেকে আশিকের সাথে বাসায় ফিরল। দুজন কথা বলতে লাগলো। ভাইয়া, আপনি তো অনেক সুন্দরভাবে এগিয়ে নিতে পারছেন, যাক খুব ভালো হয়েছে। আগামীকাল প্রোডাক্টগুলো আপনি চেক দিয়ে নিয়ে আসবেন। ঠিক আছে, অফিস তাহলে তুমি সামলে নিও। দুজন কথা বলতে বলতে বাসার ভিতরে ঢুকে পড়ল। বাসার ভিতরে ঢুকতেই আশিক বলে ওঠে। আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম বিয়েন। আশিকের সালামের উত্তর নিল। আয়ন আশিক বসে কথা বলতে লাগলো। হঠাৎ করে আয়াত আরাফ সাথে আরেকটা মেয়ে নামতে লাগলো। তিনজন কথা বলতে বলতে নিচে নামতে মেয়েটা চমকে গিয়ে বলে, আয়ান। রাইসার কথা শুনে সবাই সামনের দিকে ঘুরে তাকালো। আয়ন রাইসাকে দেখে চমকে গেল। নাবিলা ভয়ে ঢোক গিলতে লাগলো। রাইসা তাড়াতাড়ি করে নেমে আয়নকে বলল, আয়ান না তুমি? খালামণি, তুমি কি মামাকে চেনো? মামা মানে? হ্যাঁ, উনি আমার মামা শ্বশুর, আরাফের মামা। রাইসা অবাক হয়ে গেল। নাবিলা আয়নের দিকে তাকালো। রাইসা বলে ওঠে, আপু, আয়ান, এসব কি? আয়াত আপনাকে মামা বলছে, আর আপনি চুপচাপ সেই ডাক শুনেন? আয়ান তো আমার ভাই, সেখানে আয়াতের তো মামা হবে। আপু, এসব কি? আমার মাথায় ঢুকছে না। আয়ান, তুমি বা কেমন? তোমাদের কাহিনী সত্যি আমি বুঝি না। কিসের কাহিনী খালামণি? কি ব্যাপার? আমাকে চুপ থাকতে বলছো কেন? আরে রাইসা আপু, আরাফ আমার ভাগনা। ওর বউ তো আমার ভাগনার বউ হবে, তাই না? ওই আমাকে মামা তো বলবে। রাইসার রাগ হতে লাগলো। নাবিলা বলে ওঠে, আমরা এখন আসছি, আপনারা তাহলে আগামীকাল চলে আসবেন। ওয়েট, এখান থেকে যেতে পারবে না। খালামণি, তুমি মামাকে কিভাবে চেনো? আরে রাইসা আপু তো আমাদের কলেজে পড়তো, আমার 1 বছরের সিনিয়র ছিল। তাহলে তো খালামণি মামার গার্লফ্রেন্ড সম্পর্কে জানবে। খালামণি, মামা সেই সৌভাগ্যবতী কোন মেয়ে যে মামাকে ছেড়ে দিয়েছে? সত্যি জানতে চাস নাকি? আমি যদি বলি এখানে অনেক সহ্য করতে পারবে তো? এখানে সহ্য করার মতো কি হলো? রাইসা আপু, আপনি এই বাচ্চা দুইটার থেকে দূরে থাকেন, এরা অনেক ফাজিল। পড়াশোনার কোনো কথা নাই, আমার পিছনে লাগা হচ্ছে। রাইসা চল, ওরা চলে আসবে। নাবিলা রাইসাকে নিয়ে টেনে নিয়ে যেতে লাগলো। আয়াত বলে ওঠে, আম্মু, খালামণি আমার সাথে থাক। খালামণিকে এতদিন পর পাইছি, আমি যেতে দিব না। আয়াত বায়না করলে নাবিলা নাও চাইলে ওকে রেখে যেতে হয়। আয়ানের তো ভয়ে গলা শুকিয়ে আসতে লাগলো। আয়নের আম্মু বলে, আয়ান, যা ফ্রেশ হয়ে নে। আশিক, তুমিও যাও। আয়ন আশিক চলে গেল। আয়ন ফ্রেশ হয়ে খাটে বসে ভাবতে লাগলো। আল্লাহ, রাইসা যেন কিছু বলে না দেয়, বললে তো 12টা বেজে যাবে। আয়ন তাড়াতাড়ি করে বের হয়ে রাইসার আশপাশে থাকতে লাগলো। আয়াত রাইসার সাথে আয়নকে কথা বলার সুযোগ করে দিল।
অনেকক্ষণ সবার সাথে বসে গল্প করতে লাগলো। 10টার দিকে সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। আয়া আরাব, রাইসা, আয়াত এক রুমে গেল। আয়াত বলে ওঠে, খালামণি, মামার গার্লফ্রেন্ডকে তুমি কি তাকে চেনো? আমাদের তার ঠিকানা দেবে? আমরা তার সাথে দেখা করতে চাই। কেন? মামা তাকে অসম্ভব ভালোবাসে, সেই তার জন্য বিয়েও করবে না। তাই আমি আর আরাব ভেবেছি ওই আন্টির বাসায় গিয়ে তাকে বুঝিয়ে মামার সাথে যদি বিয়ে দিতে পারতাম। আমি কিছু বলতে চাই না, আমার অনেক ঘুম পাচ্ছে। খালামণি প্লিজ বলো। হ্যাঁ খালামণি, প্লিজ বলেন না, প্লিজ আমাদের উপকার করেন। দুজন মিলে রাইসাকে বিরক্ত করলে রাইসা এক প্রকার রেগে গিয়ে বলে, কি শুনতে চাস? হ্যাঁ, আমি যদি বলি ওই মেয়েটা আর কেউ না, ওই মেয়েটা তোর আম্মু, তাহলে কি করবি তুই? রাইসার কথা শুনে আয়াত রাইসাকে ছেড়ে দিলে অবাক হয়ে বলল, খালামণি এইসব কি বলো? আম্মু কিভাবে হবে? আম্মু তো বিবাহিত। আর মামা যার কথা বললো সেই তো নাকি এখনো বিয়ে করে নাই। হুম, তোর আম্মু না। যা এখান থেকে, আমি কিছু বলতে চাই না। না, আমাকে বলো, তুমি আম্মুকে কেন বললে? খালামণি, আমাদের সত্যিটাই বলো। কি শুনবি? হ্যাঁ, শুনে কোনো লাভ আছে? লাভের কথা কেন আসছে? আমাকে বলো, মামার গার্লফ্রেন্ড আম্মু কিভাবে হয়? এত জোর করছো, যা বলবো মেনে নিতে পারবি তো? কেন পারবো না বলো? আয়ান তোর মামা না, তোর জন্মদাত্রী পিতা। রাইসার কথা শুনে আরাফ আয়াত থমকে গেল। আয়াত বলে ওঠে, কি বলো? আমার আব্বু তো নেশা করছিল। আম্মু তাকে ঘৃণা করে আম্মুকে অনেক মারধর করত, যার কারণে আম্মু তাকে ডিভোর্স দিয়েছে। আর ওই লোকটা তো আমাদের কোনো খোঁজ খবরই নেয় নাই। সব মিথ্যা কথা। শুনতে যখন চাস তাহলে শোন। তোর নানার ফ্যামিলি ছিল একটা জঘন্য ফ্যামিলি। তোর নানা ছিল খুব খারাপ একটা মানুষ, সব সময় নেশা করত। নেশা করে এসে তোর নানুকে মারতো, যেটা তোর আম্মু সহ্য করতে না পেরে থামাতে গেলে তোর আম্মুকেও অনেক মারতো। এমনকি তোর নানার ভাইয়েরও সেম মানুষ ছিল। পরে উপায় না পেয়ে তোর নানু ডিভোর্স দিয়ে নাবিলা আপুকে নিয়ে চলে যায়। সেই থেকে তোর আম্মু ছেলেদের ঘৃণা করত। ও লাইফে আরেকটা ছেলে এসেছিল, যে ছেলেটা তোর আম্মুকে খুব টর্চার করত, সব সময় প্যারা দিত। তোর আম্মু যদি কিছু বলতো, রেগে গিয়ে হাত পর্যন্ত তুলতো। শখের পুরুষ লাস্টে এমন করার কারণে তোর আম্মুর মন থেকে পুরুষের প্রতি ভালোবাসা উঠে যেতে লাগলো। সব বুঝলাম, বাট এখানে আব্বু আসলো কিভাবে? আর আমাকে কেন মিথ্যা বললো আম্মু? আমি জানি না কেন মিথ্যা বলছে, বাট তোর আব্বু অনেক ভালো একটা ছেলে। ভালো ছেলে হইলে আম্মুর সাথে ডিভোর্স কেন হইল? ওয়েট, আমি প্রথম থেকে বলি। আয়ান নাবিলা আপুদের বাসায় কাজের লোক ছিল, খাওয়া থাকা ফ্রি ছিল। আয়ান পড়াশোনার পাশে নাবিলা আপুর বডিগার্ড হিসেবে থাকতো। আপুর সব আপুর সব কাজ করে দিত, আমি ওইখানে থাকতাম। আয়ান অনেক গরিব ঘরের ছেলে ছিল, সংসার চালানো মুশকিল ছিল। একদিন আয়ানকে নাবিলা অফার দেয় কন্টেকে বিয়ে করার। ছেলেদের পছন্দ করে না, তাহলে আবার কন্ট্রাক্ট বিয়ে করবে কেন? পুরো কথা শোন। নাবিলা আপু বলেছিল সন্তান হওয়ার পর ডিভোর্স দিয়ে চলে যেতে হবে, আর ও যা চাইবে তাই দিবে। আয়ান প্রথমে রাজি হয় নাই। পরে ওর নাকি বড় বোনের বিয়েতে অনেক টাকার প্রয়োজন ছিল। পরে আয়ান বিয়েতে রাজি হয়। ওর বোনের সব খরচ নাবিলা আপু দেয়, আর ওকে লন্ডনে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। পরে নাবিলা আপু রাজি হয়ে যায়। তারপর দুজন বিয়ে করে নেয়। আয়ান আবুর অনেক খেয়াল রাখতো, আবুকে অনেক ভালোবাসতো। ওদের দেখে সবাই হিংসে করত। আয়নের মতো স্বামী সবাই চাইতো। আবু কিছু চাওয়ার আগেই আয়ন বুঝে যেত। একটা মজার ব্যাপার শুনবি? কি? আয়ান কিন্তু তোর আম্মু 3 বছরের ছোট। আয়ান একদম বাচ্চাদের মতো ছিল, আর কিউট ছিল অনেক। এখন তো মোটামুটি ভালোই হয়েছে, একদম পাতলা ছিল। ওই ছোট হলেও অনেক বুঝদার ছিল। নাবিলা আপুর এক বান্ধবী তো ওদের দেখে একটা জুনিয়র ছেলে দেখে বিয়ে করেছে। ওই যে তোর ময়না আন্টি আছে না, ও করেছিল। অথচ দেখ, তোর আম্মু আয়নকে বুঝলো না। আমার এখনো মনে আছে, আয়ন তোকে কোলে নেওয়ার জন্য ছটফট করছিল, তোর আম্মুর পা পর্যন্ত ধরেছিল।
তোকে কোলে নিয়ে কিভাবে কান্না করেছিল, আমি নিজেও কান্না করে ফেলেছিলাম। রাইসার কথা শুনে আয়াত আরাফের চোখে পানি চলে আসলো। আয়াত বলে ওঠে, আম্মু এমনটা কেন করলো? আবার আব্বুর ব্যাপারে আমাকে কতটা ভুল ধারণা দিয়েছে। আমি আব্বুকে ভুল বুঝে ঘৃণা করতাম। মামার জায়গায় আমি থাকলে জীবনেও তো ম্যামকে মেনে নিতাম না। ভালোবাসা তো দূর, মামা আসলে বোকা যে ভালোবাসে না তার জন্য কেন অবিবাহিত থাকতে হবে। মায়া ভালোবাসাটা একতরফা হলে কতটা যে কষ্টকর হয়, যা বলার মতো না। আর একটা জিনিস ভাবো, আয়ান এতটা ধৈর্যশীল, নিজের সন্তানের মুখে আব্বু ডাক বাদে মামা ডাক শুনতে হয়। যাই হোক, আয়াত, কান্না করিস না, আর কাউকে বলিস না। শুধু দেখতে থাক ওরা আর কতদিন এভাবে থাকতে পারে। আম্মুর উপর আমার অনেক রাগ হচ্ছে। নিজের বাবা খারাপ ছিল তাই বলে আমার আব্বুকেও খারাপ বানিয়ে দিল। আমি আম্মুর সাথে কথাই বলবো না। তোমার মা আসলে বেশি বুঝে, আমাদের ভালোবাসার ভিতরে বাধা হয়ে দাঁড়িয়েছিল, আবার মামার ভালোবাসাটা বুঝে নাই। দুইজন থামো, অনেক ঘুম পাচ্ছে। ওকে থাকেন আপনারা, আমি মামার কাছে যাই। আরাফ চলে গেল। আয়াত কান্না করতে লাগলো। রাইসা আয়াতকে বুঝিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল। এইদিকে আরাফ আয়নকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে আয়নের ঘুম ভাঙলে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিল। রেডি হয়ে অফিসের জন্য বের হয়ে গেল। আয়াত আয়নকে বলল, আব্বু। আয়াতের মুখে আব্বুর ডাক শুনে সবাই অবাক হয়ে তাকালো। আয়নের বুকের ভিতর শান্তি অনুভব হতে লাগলো। আয়ন পিছনে ঘুরে হাসি মুখে কিছু বলবে, তার আগেই আতিয়া বলে, ঢং দেখে বাঁচি না। আমার ভাইকে আব্বু কেন বলছো? না মানে উনি তো আমাদের আব্বু আম্মু বলে। আজ থেকে আমি উনাকে আব্বু বলে রাখবো। আব্বু, আপনার কোনো সমস্যা আছে কি? একদম না, আমি তো অনেক খুশি। আব্বু, আপনি আমাদের বাসায় যাবেন না? সবাই তো যাবে। আম্মু দুলাভাই তো বাইরে গেছে, আমাকে অফিস সামলাতে হবে, কাজ আছে। তোমরা যাও। আচ্ছা, তাহলে অফিস শেষ হইলে চলে আসেন। আমাদের বাসায় কয়েকদিন থাকা লাগবে সবাইকে। কেন? আমি আর আরাফ খালি একা থাকবো, আপনাদের অনেক মিস করব। তাই আমাদের সাথে আপনারা থাকবেন। আর বিশেষ করে আপনাকে ছাড়া আমরা থাকতেই পারবো না। হ্যাঁ মামা। ঠিক আছে আম্মু, থাকার চেষ্টা করব। আমি এখন আসছি। আয়ন চলে গেল। আয়াত আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আয়ন সারাদিন অফিস করে রাকিবের কল পাইলে আয়ন কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কেমন আছোস? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তুই কোথায় রে? আমি ঢাকায় এসেছি। কোথায় আছোস? লোকেশন দে। রাকিব লোকেশন দিলে আয়ন দেখে নাবিলাদের বাসার কিছু দূরে। আয়ন গাড়ি নিয়ে চলে গেল। রাকিবকে কল দিলে রাকিব রাস্তায় দাঁড়ালো। আয়ন গাড়ি থেকে নেমে রাকিবকে জড়িয়ে ধরলো। এখানে এসেছিস, আগে বলস নাই কেন? আর বলিস না, হুট করে আসতে হয়েছে। অফিসের কাজ পড়ে গেছে। এখানে ভালো হোটেল কোথায় পাবো? আমার বাসার সামনে হালা, তোকে হোটেল যাওয়া লাগবে না। যতদিন পারোস আমার বাসায় থাকবি। রাকিব কিছু বলবে তখন আয়নের ফোন বেজে উঠলো। আয়ন কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম আব্বু, কখন আসবেন? অফিস ছুটি তো হয়েছে। আসছি আম্মু, 2 মিনিট লাগবে। তাড়াতাড়ি আসেন। আয়ন রাকিবকে নিয়ে নাবিলাদের বাসায় চলে গেল। রহিমা দরজা খুলে দিলে রাকিবকে দেখে বলে, রাকিব বাবা, কেমন আছো? ভালো খালা, আপনি কি এখানে? ভিতরে চল, বুঝতে পারবি। আয়ন রাকিব ভিতরে গেল। সবাই বসে আছে। আয়াত আয়নকে দেখে বলল। ওই তো আব্বু চলে এসেছে। রাকিব অবাক হয়ে গেল। নাবিলা বেশ অবাক হয়ে গেল। রাকিব বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। রাকিব, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এইটাই কি আয়ান, তোর মেয়ে সেই পিচ্ছিটা? আয়ানের মেয়ে মানে? আপনি কে? আয়ান, তুই আর ভাবি যে এক হয়ে গেছস? আগে তো বলস নাই। আর মামনি কত বড় হয়ে গেছে। রাকিব আয়াতকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। আয়াত বেশ অবাক হয়ে গেল। রাইসাকে দেখে বলে, হাই সিনিয়র আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পিচি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। উফ, আমার অনেক ভালো লাগছে। তুই ভাবি আর আমাদের আদরের কুইন একসাথে। নাবিলা আয়ান রাকিবকে থামানোর চেষ্টা করতে লাগলো।
আতিয়া আয়নের আম্মু অবাক হয়ে তাকিয়ে আছে। রাকিব ওদের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তোমরা আমাকে চুপ থাকতে বলছো? এইসব কি বলছো? এই ছেলের মাথা খারাপ নাকি? উনি আমার বেয়ান হয়, আর আয়াত আমার ছেলের বউ, আয়ানের ভাগনার বউ, আর তুমি এসব কি বলো? কি, তাহলে আয়ানকে আব্বু কেন বলছে? তুমি নাবিলা ভাবির মেয়ে না? হ্যাঁ, ওই ওনার মেয়ে, কিন্তু এখানে আয়ানের মেয়ে কিভাবে হয়? আঙ্কেল, আপনার ভুল হচ্ছে। আমার বাবার পরিচয় নাই, আমি কারোর সন্তান না। আয়াতের কথা শুনে আয়ন নাবিলা অসহায়ভাবে তাকালো। রাকিব হতভম্ব হয়ে গেল। আতিয়া বলে, কিন্তু তোমার বাবার পরিচয় নাই মানে? এসব কি বলছো? ঠিক বলছি, আমার বাবার পরিচয় নাই। আর আমি এমন মানুষ যে আমার বাবা আমাকে মেয়ে হিসেবে পরিচয় দিতে ঘৃণা করে। হয়তো আমি তাদের অবৈধ সন্তান। আয়াতের কথা শুনে আয়ন রেগে বলল, আয়াত, আরে মামা, আপনি রেগে যাচ্ছেন কেন? এটাই সত্যি, আমি আমার বাবাকে কখনোই দেখিনি। আমার কাছে এখন এটাই মনে হয়। ছি ছি, আগে জানলে আমার ছেলেকে মরে গেলেও এই ফ্যামিলিতে বিয়ে করাতাম না। আবার নাকি আমাদের সাথে মেয়ের বিয়ে দিবে না। নিজের চরিত্রে ঠিক নাই, আবার এত বড় কথা, ছি। আয়ন রাগে হাত মুঠো করে ফেল। নাবিলার চোখে পানি জমা হতে লাগলো। আতিয়া অনেক কিছু বলতে লাগলো। আয়ন আর সহ্য করতে না পেরে রেগে বলল, আপু, জাস্ট শ্যাট আপ, একদম চুপ থাকো। আর একটা ফালতু কথা বললে আমি ভুলে যাব তুমি আমার বড় বোন। আমু তো ঠিকই বলেছে, আসলেই তো আমার জন্মের ঠিক নাই। নাবিলার কষ্টে বুকটা ফেটে যেতে লাগলো। নাবিলা কান্না করতে লাগলো। নাবিলার কান্না দেখে আয়ানের বুকের ভিতর ঝড় উঠতে লাগলো। আয়ান আয়াতকে বলল, আয়াত, তুমি যদি চুপ না করো তোমার গালে থাপ্পড় মারবো। ছোট মানুষ, ছোটর মতো থাকো। দেখেন মামা, আমি আর ছোট না, আমি একজন বিবাহিত নারী। আর আমার কিছু বোঝা বাকি নেই। আর সত্যি বলতে, আমার আর কোনো সমস্যা হয় না। আয়াত, তুমি যদি আমার ছেলের বউ হয়ে থাকতে চাও, তাহলে আমাদের সাথে আমাদের বাসায় সারা জীবনের মতন থাকতে হবে। আর আমি চাই না তুমি তোমার আম্মুর সাথে আর দেখা করো। যদি আম্মুর সাথে সম্পর্ক রাখতে চাও, তাহলে আমার ছেলেকে ভুলে যাও। কখনোই না। বিয়ের পর স্বামী আপন, আর বাকি সব মোহ। আমি আমার স্বামীর সাথে চলে যাব। আমি আর কখনো এখানে আসবো না। সবাই চলেন। আয়াত সবাইকে নিয়ে চলে যেতে লাগলো। আয়ান নাবিলার কাছে গিয়ে ধরলো। আয়ান নাবিলাকে বলল, প্লিজ কান্না করবেন না, যার ইচ্ছে চলে যাক, আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। তুমি কেন আমার সাথে থাকবে? যাকে এত আদরের ভালোবাসায় বড় করলাম, সেই আমাকে ছেড়ে চলে গেল। আমাকে চরিত্রহীন বলে চলে গেল। আর তোমাকে তো আমি সবসময় কষ্ট দিয়েছি, আর সেখানে তুমি আমার পাশে এসে দাঁড়াচ্ছ। আপনার সাথে আমার ডিভোর্স হয়েছে, হয়তো সম্পর্ক নাই, 2টা বছরের সকল স্মৃতি আমাকে বাঁচার শক্তি দেয়। আমি আপনাকে আজও সে আগের মতো ভালোবাসি, আর মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব। আয়নের কথা শুনে নাবিলাকে জড়িয়ে ধরে হামা করে কান্না করতে লাগলো। আয়ন নাবিলার সারা মুখে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে নিল। নাবিলা আয়নের শার্ট খামচি দিয়ে ধরে থেকে কান্না করতে করতে আয়নের শার্ট ভিজিয়ে দিতে লাগলো। আয়নের আম্মু বলে ওঠে, বাহ, কত সুন্দর দৃশ্য! আয়ন নাবিলা সাথে সাথে একে অপরকে ছেড়ে দিল। আয়ান দেখে সবাই দাঁড়িয়ে আছে। আয়ন নাবিলাকে ধরে দাঁড় করিয়ে দিল। আয়ন নাবিলার হাত শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার স্ত্রী কোনো চরিত্রহীন নারী না। আমার স্ত্রী রাগী বদমেজাজির মানুষ হতে পারে, সবার মতো ভালোবাসা প্রকাশ করতে পারে না, কিন্তু আমার চরিত্র একদম পবিত্র। আমার স্ত্রী তার সন্তানের জন্য বেস্ট মা, একজন মেয়ে হিসেবে সেই বেস্ট। আয়নের কথা শুনে নাবিলা আয়নের দিকে তাকিয়ে আছে। সবাই অবাক হয়ে তাকালো। আয়াত আরাফ রাইসা মিটিমিটি হাসতে লাগলো। আয়ান বলে ওঠে, আয়াত, তুমি কোনো অবৈধ সন্তান না, তুমি আমার সন্তান। আমি তোমাকে মেয়ে হিসেবে পরিচয় দিতে ঘৃণা করি না। আমি ভয় করতাম যদি তুমি জানো আমি সেই খারাপ মানুষটা, তাহলে তুমি আমাকে ঘৃণা করতে, আমার সামনে আসতে না, যে এটা আমি সহ্য করতে পারতাম না। তুমি আমাকে
মামা হিসাবে জানলেও আমি তো আমার সন্তানকে আমার কাছে পাই, এর সুযোগ আমি হাতছাড়া করতে চাই নাই। তুমি আমাকে মামা বলে ডাকলে আমার বুকটা ফেটে যায়। চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করে, আমি তোমার মামা না, তোমার আব্বু। আয়নের কথা শুনে আয়াত দৌড়ে এসে আয়নকে জড়িয়ে ধরে কান্না করে বলে, আমাকে একবার তো বলতে পারতেন। আমাকে তো একবার সব খুলে বললে আমি কি আপনাকে দূরে রাখতাম? আমার ভিতরে ভয় কাজ করত। সি অ্যান্সি, তোর থেকে আমি এটা জীবনেও আশা করি নাই। তুমি আমার একমাত্র সন্তান, আর তুই কিনা আমাকে না জানিয়ে বিয়ে করছস। এত বড় মেয়ে ও আছে, সি, তোকে ছেলে হিসাবে ভাবতে ঘৃণা হচ্ছে। তাই নাকি আম্মু? 18 বছরের ছেলেকে প্রেশার দিতে লজ্জা করে নাই? বড় বোনের বিয়ে একবার মাথায় আসে নাই? 18 বছরের ছেলে কিভাবে এত টাকা দিবে? কোন হিসাবে টাকা নিয়ে এত ঘ্যান ঘ্যান করতে একবারও তো ভাবো নাই? আবার টাকা দিলাম, একবার তো জানতেও চাইলে না আমি এত টাকা কোথায় পাইছি। আবার লন্ডন গেলাম, এত টাকা কই পাইলাম? একবার শুধু জিজ্ঞেস করছিলে এই টাকা কোথায় পাস? আমি বলেছিলাম আমার ফ্রেন্ড দিয়েছে, পরে শোধ করে দিমু। এইটাতে বিশ্বাস করে নিয়েছিলে। টাকার সাথে বিয়ের কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে। যত টাকা আসে সব উনি আমাকে দিয়েছিল। ওনাকে আমি বিয়ে করেছিলাম। আয়াত হওয়ার আয়াত হওয়ার পর আমাদের মাঝে সমস্যা হয়। আমি ডিভোর্স দিয়ে চলে যাই লন্ডন। আয়নের কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। আতিয়া আয়নের আম্মু আয়নের কাছে এসে গালে থাপ্পড় দিয়ে বলে, আমি মানছি আমার ভুল ছিল, তখন আমার মাথা ঠিক ছিল না। বাট তুই এটা কিভাবে পারলি? আমাদের একবার বলতে পারতি। আর বৌমাকে ঠকিয়ে ছেড়ে চলে যেতে শরম করে নাই তোর? এটা সন্তান হওয়ার পর একটা সন্তানকে একা পালা কত কষ্টের। তুই, ছি, ভাবতে ঘৃণা হচ্ছে। আমার নাতনিকে একা রেখে চলে যা এসেছিস। বাচ্চা মেয়ের দিকে তাকিয়ে একবার মায়া পড়ে নাই? নাবিলা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমাকে না বুঝে কত অপমান, কত বাজে কথা বলেছি। আমি জানতাম না আমার ভাই যে এতটা শয়তান। আতিয়া আয়নের আম্মু নাবিলাকে জড়িয়ে ধরল। আয়াতকে আতিয়া জড়িয়ে ধরে কপালে চুমু দিল। সবার খুশিতে চোখের পানি চলে আসলো। আর আয়নের কানে কানে বলল, মামা, তুমি মিথ্যা কেন বললে? আমি আয়াত কিন্তু সব জানি। স্ত্রীর সম্মান বাঁচাতে মিথ্যা বলাও ভালো। আমার বোনকে আমি ভালো করে চিনি। এখন খুব মিষ্টিভাবে কথা বলছে। সময় হইলে খোঁটা দিতে ছাড়বে না। আর মাঝে মাঝে নিজে ছোট হয়ে উচিত মাথা উচিত করা ভালো। সেলুট মামা, তোমার থেকে অনেক কিছু শেখার আছে। আয়ান, লাস্টে মিথ্যে কেন কইলে? মামি যেন সবার সামনে ছোট না হয় তাই। রাইসা আয়নের দিকে তাকিয়ে হেসে দিল। নাবিলার আম্মু আয়নের কাছে এসে ধন্যবাদ দিল। এক হাত দিয়ে চোখের পানি মুছতে লাগলো। এদিকে সবাই একসাথে মিল হয়ে গেল। আয়াত বলে ওঠে, আচ্ছা, আব্বু আম্মুর আবার নতুন করে বিয়ে দিলে কেমন হবে? হ্যাঁ, অবশ্যই বিয়ে দিব, বড় করে অনুষ্ঠান করে। না, আমি বড় করে অনুষ্ঠান করে বিয়ে করব না। মেয়ের জামাই আছে, এখন নিজেদের বুড়া লাগে, শরম লাগছে। আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। আরব বলে, ওকে, তাহলে কাজে নিয়ে আসি। ইয়াহু, শ্বশুর শাশুড়ির বিয়ে খাবো। আয়ন নাবিলা লজ্জা পেয়ে গেল। আরব কাজী নিয়ে আসতে চলে গেল। কাজী নিয়ে আসলে আয়ন নাবিলার বিয়ে পড়ানো শুরু করে দেয়। আয়ন নাবিলার বিয়ে হয়ে গেল। আয়ন নাবিলার হাত ধরে নাবিলা লজ্জা পেয়ে গেল। রাইসা আয়াত ভুরু কুচকে তাকালে। আয়ন হাত ছেড়ে দিয়ে দাঁত কেলিয়ে তাকালো। রাইসা ফিক করে হেসে দিল। আরব কাজীকে এগিয়ে দিয়ে এসে বলে, মামা, ভালোই হইলো, দুইজন একসাথে শ্বশুর বাড়িতে আসতে পারবো। আমাদের বউদের আমরা নিয়ে যাব। এক কাজ করা যায়, এমনভাবে দুইজন এক জায়গায় থাকতে পারবো না। আম্মুকে দেখাশোনার ব্যাপার আছে। আপনাদের বাসা ভাড়া দিয়ে আমাদের বাসায় সবাই চলে আসেন। এইসব করা লাগবে না। যার যার বাসায় সেই থাকবে। তুমি আগে যেমন ছিলে তেমন থাকবে আন্টির সাথে।
তাহলে আপনি ওই বাড়িতে থাকবেন নাকি? মাইয়া আছে জন্য কিছু কইলাম না। 2 বাসায় থাকবো। ভালা। নাবিলার আম্মু বলে ওঠে, চলো সবাই খেয়ে নিবে, অনেক রাত হয়ে গেছে। নাবিলা ওর আম্মুর কথা শুনে বলে, আম্মু, রাকিব আয়ান ফ্রেশ হয়ে আসুক। আয়াত, তোমার আঙ্কেলকে রুম দেখিয়ে দাও। আয়াত রাকিবকে নিয়ে চলে গেল। আর আয়ানকে নাবিলার রুম দেখিয়ে দিলে রাইসা বলে, আপু, নিয়ে যাও, বেচারা রাস্তা চিনে না। হ, আমি তো আপনার রুমে যাই নাই। নাবিলাকে আয়নকে রুমে নিয়ে যেতে বলে। নাবিলা আয়নকে নিয়ে রুমে চলে যেতে লাগলো। নাবিলা রুমে ঢুকে কিছু বলার আগে আয়ন সোজা দরজা লাগিয়ে দিল। নাবিলা বলে ওঠে, এই কি করছো? আয়ন নাবিলাকে টান দিয়ে সোজা ঠোঁটজোড়া দখল করে নিল। নাবিলা চোখগুলো বড় বড় করে ফেলো। আয়ন নাবিলার কোমরে হাত দিয়ে নিজের সাথে চেপে ধরলো। নাবিলা কেঁপে উঠল। আয়নের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আয়ন নাবিলাকে কিস করতে খাটের উপর শুইয়ে দিল। যে আঁচলটা বুকের উপর থেকে ফেলতে যাবে, সাথে সাথেই নাবিলা হাত দিয়ে ধরে ফেলে। আয়ন বলে ওঠে, তুমি কিন্তু আমার বউ। জি পিচ্চি বর আমার, বাট ভুলে যাবেন না, এখন কিন্তু আমাদের বয়স হয়েছে। এই শোনো, কিসের বয়স? এখনো চাইলে 2টা ক্রিকেট টিম বানাতে পারবো। আয়নের কথা শুনে নাবিলা লজ্জায় আয়নকে মারতে লাগলো। আয়ন নাবিলার হাত ধরে খাটের সাথে চেপে ধরে বলল, বাহ, আমার বউ লজ্জাও পায়। ভাবা যায় আমার বউ কত পরিবর্তন হয়েছে। ফাজিল, আমাকে ছাড়ো, একদম ভালো হচ্ছে না কিন্তু। ছাড়ার জন্য কি তোমাকে ধরেছি নাকি? সারা জীবন এই বুকে জড়িয়ে রাখার জন্য ধরেছি। পরে রেখো, এখন ফ্রেশ হয়ে নাও, সবাই নিচে অপেক্ষা করছে কিন্তু। আমার ওকে, বাট পরে কিন্তু ছাড়বো না। কোনো বাহানা দিলেও কাজ হবে না। পিরিয়ড চলছে। নাবিলা কথাটা বলে এক চোখ বন্ধ করে তাকাতে আয়ন ঠোঁটে আলতো করে কিস করে বলল, সমস্যা নাই, তোমাকে বুকে জড়িয়ে তো শান্তিতে ঘুমাতে পারবো। আচ্ছা এখন ওঠো প্লিজ, সবাই অপেক্ষা করছে কিন্তু। তোমার বুকে মাথা দিয়ে শুয়ে থাকতে ইচ্ছে করছে, উঠতে মন চাচ্ছে না। মনে হয় উঠে গেলে তোমাকে আবার হারিয়ে ফেলবো। আর চিন্তা করো না, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আর কষ্ট দেব না, অনেক অনেক ভালোবাসবো। ভালো শুধু বাসবে, আদর করবে না। আয়নের কথা শুনে নাবিলা মারতে লাগলো। লজ্জায় বলে ওঠে, আগের থেকে অনেক বেশি রোমান্টিক হয়ে গেছো। সেই মানুষ আবার বিয়ে করতে চায় না? 15 বছর কিভাবে কাটালে? তোমার স্মৃতিগুলো বুকে আগলিয়ে রেখেছি, তোমাকে ভেবে দিন শুরু হইতো। আয়নের কথা শুনে নাবিলা আয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি ভেবেছিলাম তুমি তো ছেলে মানুষ, একটা গেলে আরেকটা ধরবে, সন্তানের কথা ভাবার সময় নাই। আমি বুঝতে পারিনি একটা ছেলে আমাদের এইভাবে ভালোবাসতে পারে। আয়ন নাবিলার চোখের পানি ঠোঁট দিয়ে চুষে নিতে নিতে বলল, জান, সব ছেলেরা এক হয় না। কিছু আছে, নরপশু আছে। স্ত্রীদের গায়ে হাত তুলে মনে করে ওরা বীর পুরুষ। আসলে ওরা যে কাপুরুষ ওরা জানেও না। নাবিলা আয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ করে দরজা নক হলে আয়ন তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। নাবিলা চোখ মুছে দরজা খুলে দেখে রাইসা। রাইসা বলে ওঠে, আফা, প্রেম হয়ে গেলে খাইতে আসেন। থাপ্পড় খাবি, বাদ। এত ঢং করো না, এতক্ষণ কি করেছো সব কিন্তু জানি। আগে মেনে না নিলে হায়ান তার বউ রেখে 1 সেকেন্ডও থাকে নাই, আর এখন তো তুমি তাকে মন থেকে মেনে নিয়েছো। রাইসা মিটি হাসলে নাবিলা লজ্জায় মারতে যাবে, রাইসা দৌড়ে পালিয়ে গেল। আইন ফ্রেশ হয়ে বের হইলে আইন নাবিলার শাড়ির আঁচল দিয়ে মুছতে লাগলো। নাবিলা ভুরু কুচকে তাকলে আইন ঠোঁটে কিস করে বের হয়ে গেল। নাবিলা ফিক করে হেসে দিল। আইনের পিছন পিছন যেতে লাগলো। নিচে গেলে রাকিব বলে ওঠে, আলা, আমি তো ভাবছিলাম তুই আর রুম থেকে বের হইবি না। রাকিবের বাচ্চা মাইয়া দেখিস। থুকু, বসে। সবে মিটিমিটি করে হাসতে লাগলো। আয়ন নাবিলা একসাথে বসলো। রহিমা বলে ওঠে, আলহামদুলিল্লাহ, আজকে এই বাড়িটা পরিপূর্ণ হয়েছে। ও আয়ন বাবা, তোমার পছন্দের সব কিন্তু নাবিলা ম্যাম রান্না করেছে, খেয়ে দেখো। আয়ন বলে উঠল, কি? উনি রান্না করছে? আমি খাবো না। সবাই খাও, আমি বাহিরে থেকে খেয়ে আসছি। আয়ন উঠতে যাবে, নাবিলা টেনে বসিয়ে দিয়ে বলে, তোর, আমি এখন রান্না করতে পারি, খেয়ে দেখো, মজা না হইলে ফেলে দিও। এই, আমি বিশ্বাস করি না। রহিমা আন্টি, আপনি কি রান্না করছেন?
ওইগুলো আমাদের দেন। আয়ান ভাবি তোর জন্য রান্না করছে, তুই একা খা। চুপ কর, আমি খাবো না, আমার ঘুম পাচ্ছে। আয়ন রাকিবের কাণ্ড দেখে সবাই ভুরু কুঁচকে তাকালো। নাবিলা জোর করে ওর রান্না আয়নের মুখে দিয়েও দিল। আয়ন কান্না করতে যাবে, ফেলে দিবে। নাবিলা চামচ হাতে নিলে সাথে সাথে আয়ন খেতে লাগলো। আয়ন বেশ অবাক হয়ে গেল। আয়ন বলে ওঠে, এইটা আপনি রান্না করছেন? জি। বিশ্বাস হচ্ছে না। এ রাকিব, খেয়ে দেখ। খালা বেশি করে দেন, বউ খাওয়াই দাও, হাতে কি যেন হয়েছে। পারবো না, ঢং করবে না। আমার রান্না তো ভালো না। যাও, অন্য রান্না খাও। না না, মজা আছে। খালা ওকে ওইসব দেন। আয়ন নাবিলার কাণ্ড দেখে সবাই হাসতে লাগলো। আয়ন বলে ওঠে, আল্লাহ গো, আপু তুমি এত দুষ্ট! এতদিন তো বুঝতেই পারিনি। একদম মামা, তুমি তো কম দুষ্টু না। তোমার আব্বুর কাহিনী তো জানো না, দুষ্টু না? ওই যে কি। রাইসা খাতো। খাওয়াই দিবেন নাকি? চলে যাবো? তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। আরে, হাত ব্যথা করছে। কিছু কইলাম না, হা করো। নাবিলা আয়নকে খাওয়াই দিতে লাগলো। আরাফ বলে ওঠে, আয়াত, তোমারও উচিত আমাকে খাওয়াই দেওয়া। রাইসা আপু, তোমার উচিত আমাকে খাওয়া দেওয়া। তোর বউয়ের হাতে খাগা। ও থুকু, আমার তো বউ আছে। বদমাইশ। থাক, আমার জামাই কল দিয়েছে। আমার বন্ধুর মাথা কম করে খাও আপু। রাকিবের কথা শুনে রাইসা মারতে যাবে, সাথে সাথে রাকিব বলে ওঠে, ভালো হয়ে যাও। খেয়ে নে, তোর কপালে দুঃখ আছে। যাও তো, বন্ধু ডাকে। রাইসা চলে গেল। আয়ন খাবার খেয়ে উঠে পড়ল। আশিকের ফোন পেলে আয়ন আশিকের সাথে কথা বলতে লাগলো। কথা শেষ হলে আয়ন বলে, আম্মু, বাসার চাবি দাও। এখানে তো সবাই থাকবে, বাসার চাবি দিয়ে কি করবে? আমি সিলেট যাব, কেন? অফিসের কাজে। আর রাকিব, কোথাও যেন যাস না। আম্মু, রাকিবের কোনো অযত্ন যেন হয় না। আর রাকিব, তোর তো কোনো সমস্যা থাকার কথা না। তোর ভাবির বাসাও আছে, আমার বাসাও আছে। যেখানে মন চায় সেখানে থাকবি। নিজের বাড়ি মতো করে চলিস। কয়দিন থাকবি? 3-4 দিন থাকতে হতে পারে। আচ্ছা, আমি যাচ্ছি। ও বেআইন, আপনার নাম্বারটা দেন। আয়নের মুখে ব্যান শুনে সবাই হেসে ফেল। নাবিলা বলে, লজ্জা করে না বেআইনের নাম্বার চাইতে? আমার লজ্জা বড্ড কম। আয়ন নাবিলা থেকে নাম্বার নিয়ে চলে যেতে নিলে নাবিলা আয়নকে এগিয়ে দিতে বাহিরে আসলে আয়ন নাবিলার ঠোঁটে কিস করে দিল। পিছনে সবাই আসলে আয়ন সাথে সাথে নাবিলাকে ছেড়ে দিয়ে টাকা দিয়ে চলে গেল। আর মিটিমিটি করে হেসে আয়াতের কানে কানে বলে, মামা তো অনেক রোমান্টিক। তোমার মতো আনরোমান্টিক হবে নাকি? দুজন ঝগড়া করলে নাবিলা এসে বলে, কি হলো দুজনে? কিছু না আম্মু। সবে বাসার ভিতরে চলে গেল। এদিকে আয়ন বাসায় গিয়ে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে চলে গেল। কাউন্টারে গিয়ে টিকিট কেটে চলে গেল। যেতে যেতে সকাল হয়ে গেল। বাস থেকে নেমে রেস্তোরাঁয় গিয়ে খাবার খেয়ে হোটেলে চলে গেল। হোটেলে গিয়ে আয়ন ওর দুলাভাইয়ের সাথে কথা বলে নাবিলাকে কল দিল। নাবিলা কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম। এইটা কি নাবিলা ম্যামের ফোন? বদমাইশ। ভদ্রভাবে কথা বলেন। নাবিলা ম্যামকে ফোন দেন, ওনার নামে একটা মামলা আছে। সামনে থাকলে কানের নিচে একটা দিতাম। উফ, একটু মজা করে লাভ নেই। কি করো? সবার সাথে বসে আছি। তুমি পৌঁছে গেছো? আমার দুই আম্মু কি করে? একজন বসে চা খায়, আরেকজন মুখ ফুলিয়ে বসে আছে। কেন, কি হয়েছে? আরাফের সাথে ঝামেলা হয়েছে। ফোনটা দাও তো। নাবিলা আয়নের দিকে তাকিয়ে এগিয়ে দিলে আয়ন বলে ওঠে, আম্মু জান, কি হয়েছে আপনার? কিছু না। কিছু তো হয়েছে। কি হবে? মায়ের মতো কথা লুকানো শুরু করছো নাকি? শোনো, একটা কথা বলি, তুমি তো অনেক বুদ্ধিমান, আশা করি কথাগুলো বুঝবে। আরাফ যদি কোনো ভুল করে বা তুমি ওর ব্যাপারে কোনো কিছুতে কষ্ট পেলে, এভাবে মুখ ফুলিয়ে চুপ করে থাকবে না, আরাফকে বিষয়টা বলবে। চুপ থেকে নিজের মনের ভিতরে কষ্ট সব জমিয়ে রাখলে সম্পর্ক নষ্টের দিকে এগিয়ে যায়। তাই একে অপরকে সবকিছু শেয়ার করে জিনিসটা মিটিয়ে নেওয়া ভালো। বুঝেছি। গুড। যাও, নিজেদের ভুল বোঝাবুঝি ঠিক করে নাও। আচ্ছা আম্মু, রাখছি, বাহিরে যাব। ওকে আপু।
আয়ন কল কেটে দিয়ে বের হয়ে গেল। আজ সারাদিন কাজ করে রাত 10টায় হোটেলে আসলো। ফ্রেশ হয়ে নাবিলাকে কল দিতে লাগলো। নাবিলা ভিডিও কল রিসিভ করতেই আয়ন কিছু বলার আগেই রাইসা রাকিব ভেঙচি দিল। আয়ন ভুরু কুঁচকে বলে, বাদর হইলে কবে থেকে? রাকিব তোর বউ জানে তুই যে বাদর হইছস? এই হালা, চুপ কর। 10টার সময় বেআইনকে কল দিতে লজ্জা লাগে না? লজ্জা আবার কি? লজ্জা কাকে বলে? যাই হোক, তোরা আমার বউয়ের ফোন দিয়ে কি করস? আমরা গেম খেলছি। ভাবি, আয়াত, আমি, রাকিব। ও ভালা, খেল। গেম নষ্ট করে দিলি, কল দিয়ে 12টা বাজিয়ে দিলি। হুম। তোদের কি খেয়ে কাজ নাই? আমার বউয়ের ফোন দিয়ে কেন তোদের গেম খেলা লাগবে? ভাবির ফোনে লুডো ইনস্টল করা। নিজেদের ফোনে খেল, নাবিলার কাছে দে। ভাবি তোর আম্মুর কাছে গেছে, আন্টি নাকি মাথা ব্যথা করছে, তাই হাত বুলিয়ে দিতে গেছে, আর আমরা খেলতেছি। ভালো। আরাফ কই? নিজের মেয়ের খবরটা একবারও নিলে না আব্বু? ভুল হইছে আম্মাজান, আপনাকে তো ফোনে দেখা যাচ্ছে না, তাই জিজ্ঞেস করি নাই। আব্বু, আমার সাথে মজা করবে না তো? আরে বাবা, আমি তো দেখছি আমার মেয়ে ফোন চালাচ্ছে, পিছনে বসে আছে, আর আরাফকে তো দেখছি না। ওই ঘুমিয়ে গেছে। শরীর ঠিক আছে কি? আচ্ছা, ফোনটা রাখছি। আয়ন কল কেটে দিয়ে আরবকে কল দিল। আরব কল রিসিভ করে বলে, মামা কিছু হয়েছে? তোর কি হয়েছে? কই? সত্যিটা বল, কি হয়েছে? তোমার মেয়ে খালি ঝগড়া করে। পড়তে বসতে বললাম, উল্টা আমার লগে অন্য কথা নিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। তাই রুমে এসে শুয়ে আছি। আরে মেয়ে মানুষ এমন, ঘাড় তেরা হুদাই ঝামেলা করে। বিয়ে মানে ঝামেলা, এখন বুঝতে পারছি। হা হা হা, মানিয়ে নিতে পারলে বিয়ে মানে আনন্দ। শোন, মেয়েদের ঘাড় তেরা নিজেদের ভেবে চিন্তা কথা বলা উচিত। একবার যদি মানিয়ে নিতে পারোস, বুঝতে পারছোস, তাহলে দেখবি ঘাড় তেরামি করবে না। যত রাগ তত তেরামি করবে, ঠান্ডা মাথায় থাকবি। মামা, আব্বু ঘুমিয়ে গেছে নাকি? খাবার খাইছো? হ্যাঁ, তুমি খাইছো? হুম। আচ্ছা, তাহলে ঘুমিয়ে যা। আর হ্যাঁ, আগামীকাল থেকে যেন নিয়মিত পড়তে বসবি আর কলেজে যাবি, মাথায় যেন থাকে। ওকে মামা। আরবের সাথে আর কিছুক্ষণ কথা বলে আয়ন কল কেটে ঘুমিয়ে গেল। সকালে ভোরে উঠে নামাজ পড়ে উঠতে দেখে নাবিলা কল দিয়েছে। আয়ন কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কল কখন থেকে দিচ্ছি? কি করলে? হ্যাঁ। নামাজে ছিলাম। তুমি নামাজ পড়ছো? হ্যাঁ। কলেজে যাবে নাকি? তুমি বাসায় কবে আসবে? 3টা মিটিং আছে, আর কিছু প্রোডাক্টের সমস্যা দেখা দিয়েছে, সেইগুলো ঠিক করে যাব। ও আচ্ছা, তুমি কি আবার লন্ডন যাবে নাকি দেশে থাকবে? দেখি কি করা যায়, গেলে ফ্যামিলি নিয়ে যাব। ও আচ্ছা। আয়ন নাবিলার সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে আয়ন আশিকের সাথে খেতে চলে গেল। খেয়ে বের হয়ে গেল। সারাদিন বাহির থেকে রাতে হোটেলে ফিরল। নাবিলার সাথে কথা বলে ঘুমিয়ে গেল। এভাবে 5 দিন কেটে গেল। আয়ন আশিক বাসায় চলে আসলো। আয়ন কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল আয়াত। আয়নকে পেয়ে আয়াত জড়িয়ে ধরল। আয়ন কপালে চুমু দিয়ে ভিতরে যেতে লাগলো। আয়ন ভিতরে গেলে চমকে গেল। তুলি, কেমন আছো? আলহামদুলিল্লাহ। কখন এসেছো? এই তো কয়েক মিনিট হয়েছে। আমার বাসা কিভাবে চিনলে? গুগল ম্যাপ দেখে। আর এখানে এসে জিজ্ঞেস তোমার ভাগনাকে করেছিলাম। ও আচ্ছা। আয়ান, আমার কিছু কাজ আছে, তুমি কেবল আসলে? আমার রুমে আসো। আয়ন তুলিকে নিয়ে রুমে যেতে লাগলো। তুলিকে বসতে দিয়ে আয়ন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখে আয়াত চা বিস্কিট দিতে আসছে। আয়াত আয়নকে বলল, আব্বু, আজকে কিন্তু ঘুরতে যাব। আচ্ছা, যাও। বাহ, মামা ভাগনার বইয়ের অনেক মিল। মামা বাদে আব্বু বলে ডাকছে। মিল থাকার কথা তো নাকি? যাই হোক, কোনো সমস্যা হয়েছে কি? হুম। আয়ান, দুজন মানুষকে খুঁজতে হবে। আমি লোকেশন পেয়েছি, এখানে আছে। পিক আছে নাকি? হ্যাঁ। দেখাও। তুলি কিছু বলবে, তখন রুমে নাবিলা ঢুকে পড়ল। আয়ন নাবিলাকে দেখে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি কে? আর আগে তো দেখি নাই। আমার ফ্রেন্ড, লন্ডন থেকে পরিচয়। আমি যে কোম্পানিতে জব করতাম ওইখানে উনিও করতো। মোট কথা, উনি আমাকে ওই কোম্পানিতে জব নিয়ে সহ্য করেছিল। ও আচ্ছা, আসসালামু আলাইকুম।
নাবিলার কথা শুনে তুলি সোজা নাবিলাকে জড়িয়ে ধরলো। নাবিলা আয়ান অবাক হয়ে গেল। আয়ান বলে ওঠে, তুলি, তুমি কি ওনাকে চেনো নাকি? আয়ান, আমি যাদের খুঁজতে এসেছি উনি সেই। আপু, আন্টি কোথায়? তুমি কে? আমাকে কিভাবে চেনো? আপু, আমি আপনার ছোট বোন। কি বলো? আমার ছোট বোন কই থেকে আসবে? আমি তো একা। আপু, আন্টি কোথায়? আমি শুধু আন্টির সাথে দেখা করতে চাই, তারপর আমি সব খুলে বলবো। আম্মু বসার ঘরে বসে আছে। তুলি দৌড়ে নিচে যেতে লাগলো। নাবিলা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আর নাবিলা নিচে গেল। নিচে গিয়ে দেখে তুলি নাবিলার আম্মুকে জড়িয়ে ধরে আছে। নাবিলার আম্মু বলছে, মামুনি, নাবিলার সামনে এসব বলো না, ও অনেক রেগে যাবে। আন্টি, আপনাদের আমি নিয়ে যেতে এসেছি। আমি অনেক কষ্টে আপনাদের খুঁজে পেয়েছি। কোথায় নিয়ে যাবে? আপু, আপনার নিজেদের বাড়িতে। আমার বাড়ি, আমাকে নিচে যাওয়ার কি আছে? আপু, আমি আপনাকে আপনার বাবার বাড়ি নিয়ে যেতে এসেছি। নাবিলা তুলির কথা শুনতে না শুনতে রাগে ফুঁসকে উঠল। আয়ন আয়াত বুঝ আয়নায়েত বুঝতে পেরে তাড়াতাড়ি করে নাবিলাকে জড়িয়ে ধরল। নাবিলা চিল্লাইয়ে বলল, তুমি এই বাসা থেকে বের হয়ে যাও, না হলে তোমার কপালে দুঃখ আছে। আমি যদি আগে জানতাম তুমি এই বাড়ির লোক, এ বাসায় ঢুকতে দিতাম না। আপু, আমি জানি আপনি আব্বুকে অনেক ঘেন্না করেন। আপু, আমরা কি অন্যায় করেছি? আয়ান, ছাড়ো, না হইলে ধাক্কা লেগে ফেলে দেব তোমাদের। নাবিলা, এইসব কি বলছো? ঠিক বলছি আপু, প্লিজ রাগ করবেন না। আব্বুর শরীর ভালো না। আব্বু আপনাদের অনেক খোঁজে, কোথাও পায় নাই। আব্বু আগের মতো এখন নাই। সে অনেকটাই অসুস্থ হয়ে গেছে আপনাদের টেনশনে। উনি নিজের ভুল বুঝতে পেরেছে। তাই নাকি? ভুল বুঝছে? ওনার ভুল বুঝে নিয়ে থাকুক, আমাদের কেন খুঁজতে হবে? এই মেয়ে, বের হয়ে যাও। ওই লোকটার ব্যাপারে আমি কিছু শুনতে চাই না। নাবিলা চিৎকার করতে লাগলে আয়ন তুলিকে সিক্রেট ভাবে শীষ বাজিয়ে উপরে যেতে বলল। তুলি চলে গেল। নাবিল আয়নকে মারতে মারতে বলে, তুমি শীষ বাজালে কেন? আর ওই মেয়েটা চলে গেল কেন? আরে আমি কই শীর্ষ বাজালাম, আমি জাস্ট ঠোঁটগুলো ঠিক করছিলাম। চুল কাচ্ছে অনেক। আর তুলি তো চলে গেছে। তুমি রুমে যাও। আয়াত, তোমার আম্মুকে নিয়ে চলে যাও। তুমি ওই মেয়ের কাছে যাবে নাকি? আয়ান যদি ওর সাথে সম্পর্ক রাখা দেখি, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আরে বাবা, আমার ক্ষুধা লাগছে, তুমি যাও, আমি খেয়ে আসছি। আয়াত নাবিলাকে জোর করে নিয়ে গেল। আয়ন নাবিলার আম্মুর হাত ধরে বাইরে গেল। তুলি গেটের সামনে গাড়িতে বসে আছে। আয়ন কাছে নক করলে তুলি দরজা খুলে দেয়। তুলি, সরি নাবিলার ব্যবহারের জন্য। তুমি কেন সরি বলছো? আপু এমন করা স্বাভাবিক। আমি দাদিমা কাকিদের থেকে সব শুনেছি। ওনাদের সাথে কত অত্যাচার করেছে। দেখো নাবিলা, ওর বাবার কথা শুনতে পারে না। ওর বাবার জন্য পুরুষ মানুষদের ঘৃণা করতো। আয়ান, আব্বু অবস্থা খুব খারাপ। বেশি দিন বাঁচবে না। সব সময় শুধু বড় আম্মু আর আপুর কথা বলে আর অঝরে কান্না করে। মেয়ে হয়ে বাবার চোখের পানি কি সহ্য হয়? বাবা যত খারাপ হোক, বাবা তো বাবাই বলো। আমার আম্মুর ওপরেও তো কম অত্যাচার করে নাই। তারপরেও আম্মু ধৈর্য ধরে থেকে গেছে। তুলির কথা শুনে নাবিলার আম্মু বলে, ওনার কি হয়েছে? ব্লাড ক্যান্সার। যে কোনো সময় উনি মারা যেতে পারে। আয়ন তুলি দেখতে পারলো নাবিলার আম্মুর চোখে পানি টলমলো করছে। আয়ন বুঝতে পারলো, বাট কিছু বলল না। নাবিলার আম্মু বলে, ও আচ্ছা, মা তুমি চলে যাও। আমার মেয়ে কখনোই যাবে না। ওর জিদ রাগ অনেক। ও যাকে ঘৃণা করে তার নামও শুনতে পারে না। তুমি চলে যাও। কথাগুলো বলে নাবিলার আম্মু চলে যেতে লাগলো। আয়ন তুলিকে বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? আমি নিশ্চিত উনি ওনার স্বামীকে দেখতে যেতে চায়, বাট তার মেয়ের জন্য সেই সাহস পাচ্ছে না বলার। আমার মনে হয় তুমি তাকে নিয়ে চলে আসো। আমি তোমার ঠিকানা দেই। আয়ন ঠিকানা দিয়ে ভিতরে চলে গেল। আয়ন ভিতরে গিয়ে আপেল খেতে লাগলো। খেয়ে রুমে চলে গেল। রুমে গেলে আয়াত ওর আম্মুকে শান্ত করছে। আয়ন বলে ওঠে, নাবিলা, তুমি ওই মেয়েটার কাছে গিয়েছিলে, তোমাকে বারবার বললাম যাবে না। হ্যাঁ গেছিলাম। এখানে যাওয়ার আশা নিয়ে সমস্যা কোথায়?
শোনো আমার কথাগুলো মনোযোগ দিয়ে। আমি কোনো কথা শুনতে চাই না। আয়াত তুমি যাও, আমি তোমার আম্মুর সাথে কথা বলি। আয়াত চলে গেল। আয়ান খাটের উপর বসতেই নাবিলা উঠে যেতে নিলে আয়ান জোর করে কোলে বসিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কান্না থামাও, আমার আদর লাগবে। আমার ভালো লাগছে না। আয়ান প্লিজ ছাড়ো। আমি তো তোমার স্বামী হই, আমার ফিলিংসটা বুঝবে না নাকি? প্লিজ, পরে, এখন না। না, আমার এখন লাগবে। আয়ান কথাটা বলে খাটের উপর ফেলে দিল। নাবিলা 2 হাত ধরে ঠোঁটে গালে কপালে থুতনিতে কিস করতে লাগলো। নাবিলা কিছুটা ঠান্ডা হলে আয়ান বলে ওঠে, আচ্ছা, আমি তোমার কথার অবাধ্য হইলাম। তুমি বলেছিলে আমি যদি তুলির সাথে কথা বলতে যাই, ওর কাছে যাই, তাহলে আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিবে। অথচ দেখো, তুমি এতটা কষ্টের মাঝে থাকতেও আমাকে আমার চাহিদা মেটাতে চুপ করে শুয়ে আছো। এইটা হইল আমার প্রতি তোমার ভালোবাসা। তুমি নারাজ না হও, এইটা তো আমার কর্তব্য। আমি তোমাকে এত বছর অনেক কষ্ট দিয়েছি। আমি তোমাকে আর কখনোই কষ্ট দিতে চাই না। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করছি, আমার স্বামীকে আমি সব সময় সুখে রাখবো। তুমি নিজের মুখে আমাকে বললে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। আমাকে আমার সন্তান থেকে, আমার বউয়ের থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছো। জোর করে আমাকে দিয়ে ডিভোর্স লেটারে সাইন করিয়েছো। তাহলে কি আমার তোমার উপরে রাগ থাকার কথা না? তোমাকে ঘৃণা করার কথা, তাই না? কারণ তুমি আমার সাথে যে অন্যায় করছো, সেইটা কি আসলে যুক্তি ছিল? আয়নের কথা শুনে নাবিলা চুপ করে শুয়ে থাকলো। আয়ন বলে ওঠে, আমি মানছি তোমার বাবার রাগ বেশি, জিত যেমন তুমি, কিন্তু ঠিক তোমার বাবার সবকিছু পেয়েছো। ওয়েট, কুল, রেগে যাবে না, আমার কথা বোঝার চেষ্টা করবে। দেখো, সব মানুষ ভুল করে, আমরা মানুষ, ফেরেশতা না যে আমাদের কোনো ভুল থাকবে না। দেখো, আমি তোমার এত কিছু সহ্য করেও কিন্তু আমি তোমাকে ভুলতে পারি নাই। আমি তোমাকে ভালোবেসে গেছি। তেমন আন্টি তার স্বামীকে সেম ভাবে ভালোবাসে, কারণ নিজেই দেখো আগে থেকে কিন্তু তোমার আব্বু তার উপরে হাত তুলতো, অত্যাচার করত। আবার দিন শেষে উনি সব মেনে সংসার করত। যখন তুমি হইলে তোমার উপরে অত্যাচার শুরু করলো, তখন কিন্তু উনি ওইখান থেকে মুক্তি নিয়ে চলে এসেছে। তাতে এখানে কি বোঝাতে যাচ্ছ? নিজে বুঝে নাও, এখানে আমি আর তোমার আম্মু সেম কন্ডিশনের ভিতরে ছিলাম। তোমার কি মনে হয় উনি তার স্বামীকে আজও অনেক ভালোবাসে? তার বেলড ক্যান্সারের কথা শুনে আমি দেখলাম ওনার চোখ টলমল করছিল। উনি যেমনই হোক না কেন, একসময় তোমার আম্মুর স্বামী ছিল। আমি 2 বছরের ভালোবাসা ভুলতে পারি নাই। আর সেখানে তো উনি 5 বছর তার সাথে সংসার করছে। সহজে কি ভোলা সম্ভব? আর তুমি নিজেই ভাবো, আগে নিজে যেমন আমার সাথে অন্যায় করলে, তারপর কি তোমাকে দ্বিতীয় চান্স দেই নাই? তুমি কিন্তু আমাকে হারিয়ে বুঝতে পারছো আমাকে তুমি কতটা ভালোবাসো। আমার সাথে তুমি এমন করে ঠিক করো নাই। তুমি আমার কথা ভেবে ভেবে আজ নিজের এই অবস্থা করছো। আমি ঠিক বলছি না? আয়নের কথা শুনে নাবিলার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আয়ন নাবিলার চোখের পানিগুলো মুছতে মুছতে বলল, তোমার আব্বুকেও একটা সুযোগ দেওয়া উচিত। উনি সেম তোমার মতো পস্তাচ্ছে। উনি তোমাদের কথা ভেবে কান্না করে অসুস্থ পর্যন্ত গেছে। লাস্ট কিছু সময় তোমাদের সাথে সময় কাটাতে চাই। আমার মনে হয় তোমার সুযোগ দেওয়া উচিত। আয়নের কথা শুনে নাবিলা কিছু না বলে অঝরে কান্না করতে লাগলো। নাবিলা হুট করে বলে ওঠে, আমি তো আব্বুকে কত ভালোবাসতাম, কিন্তু আব্বু সময়ের সাথে সাথে পাল্টে কেন যেন। একবার ভালোবেসে কাছে টেনে নিত, আবার রাগে আমি আম্মুকে মারতে না করলে আমাকেও মারতো। কেন এমন করতো? দেখো, সব মানুষের রাগ আছে, কিছু মানুষের অতিরিক্ত, যারা নিজেদের রাগ কন্ট্রোল করতে পারে না। আর কিছু মানুষ নিজের রাগ কন্ট্রোল করতে পারে। যারা পারে তারা সুখী, যারা পারে না তারা সব সময় ভুল করতে থাকে, লাস্টে পস্তায়। নাবিলা আয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়ান নাবিলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ন বলতে লাগলো, কান্না থামাও, আমি নিশ্চিত তোমার আম্মু কান্না করছে। চলো ওই বাসায় যাই।
আয়ান নাবিলাকে বুঝিয়ে নিয়ে যেতে লাগলো। আয়াত বলে ওঠে, আব্বু কোথায় যাচ্ছ? ওই বাসায়। আমিও যাব। আয়াত যেতে লাগলো। নাবিলা ওর বাসায় চলে গেল। নাবিলা ওর বাসায় গেলে দরজা নক করলে রহিমা দরজা খুলে দিল। নাবিলা ওর আম্মুর রুমে গেলে থমকে গেল। নাবিলার আব্বু শুয়ে আছে খাটে, সাথে তুলি আরো কয়েকটা বয়স্ক মহিলা ছেলে মানুষ বসে আছে। তুলি বলে ওঠে। আব্বু, আপু। নাবিলার আম্মু পিছনে ঘুরে নাবিলাকে বলে ওঠে। প্লিজ নাবিলা, রেগে যাস না। দেখ, বাসায় মেহমান আসছে, তার সাথে খারাপ ব্যবহার করতে হয় না। নাবিলার আব্বু উঠে নাবিলার কাছে এসে সোজা নাবিলার পায়ে হাত দিতে যাবে, সাথে সাথে নাবিলা ওর আব্বুর হাত ধরে চুমু দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। নাবিলার আম্মু আয়নের দিকে তাকাতেই আয়ন নাবিলার আম্মুর কাছে গিয়ে দাঁড়িয়ে কানে কানে বলে। চিন্তা করেন না, আপনার মেয়েকে ভালো মতো বুঝিয়েছি, কিছু করবে না। আয়নের কথা শুনে নাবিলার আম্মু খুশি হইল। আয়নের পাশে দাঁড়ালো। নাবিলার আম্মু বলতে লাগলো। আমাকে ক্ষমা করে দে মা, আমি একজন পশু, আমি খুব খারাপ মানুষ। মা, তুই চাইলে আমাকে মেরে ফেল, আমি আর সহ্য করতে পারছি না। বিশ্বাস কর, আমি তোদের অনেক খুঁজেছি। নাবিলা বলে ওঠে। আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে না। আমি আজ তোমাকে ক্ষমা কখনোই করতাম না। তোমার জন্য আমি আমার লাইফটাই শেষ করে দিয়েছিলাম। তোমার উপরে রাগ সব আমি আমার স্বামীর উপরে খাটিয়েছিলাম। আমার স্বামী আমাকে আজ না বোঝালে আমি তোমাকে কখনোই ক্ষমা করতাম না, ঘৃণা করে যেতাম। ক্ষমা চাওয়ার হইলে আম্মুর কাছে চাও। নাবিলার কথা শুনে নাবিলার আম্মুর দিকে তাকিয়ে কিছু বলবে, নাবিলার আম্মু বলে। প্লিজ আমার কাছে ক্ষমা চাইবে না। আমি আপনাদের উপর রেগে নেই। আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবে না প্লিজ। নাবিলার আম্মুর কথা শুনে সবে হতভম্ব হয়ে গেল। নাবিলার আব্বু অজয় কান্না করতে লাগলো। সবাইকে মন খারাপ দেখে আয়ন বলে ওঠে। নাবিলা আন্টি তো আঙ্কেলকে ক্ষমা করে দিয়েছে, আমি কিন্তু তোমাকে ক্ষমা করি নাই। আমার কাছে মাফ চাও। কি? আমি মাফ চাইবো? নাবিলা রাগের লুক নিয়ে তাকাতেই আয়ন ভয়ে ঢোক গিলে বলে। কই না তো, আমি এই কথা তোমায় বলতে পারি, কও। আয়নের কথা শুনে সবে ফিক করে হেসে দিল। নাবিলা ভুরু কুচকে তাকালে আয়ন বলে। আরে আমি মজা করছি, সবাই কান্না করছে, ভালো লাগছিল না, একটু হাসানোর জন্য বলছি। তুমি আপুর হাজবেন্ড? হ্যাঁ। তুলি অসহায়ভাবে তাকালো। তুলির মুখ দেখে বোঝা যাচ্ছে তুলি বিষয়টাতে খুশি হয় নাই। নাবিলার আব্বু আয়নকে কাছে ডেকে বলে। মাশাআল্লাহ, আমার মেয়ের জামাই তো অনেক বুদ্ধিমান। নাবিলার আম্মু আয়াতের দিকে তাকিয়ে বলে। খালি মেয়ের জামাই মেয়ের দিকে তাকালেই হবে? আপনার 3 নম্বর বউকে তো দেখেন। আয়াত বেশ লজ্জায় পড়ে গেল। নাবিলার আব্বু বলে, মানে? নাবিলার আম্মু বলে। এই যে আপনার 3য় নম্বর স্ত্রী। নাবিলার আব্বু আয়াতকে দেখে কাছে নিয়ে এসে কপালে চুমু দিয়ে বলল। মাশাআল্লাহ, আমার ছোট বউটাও। সবার সাথে নাবিলা এক এক করে পরিচয় হয়ে নিল। তুলি আয়নকে বলে। আয়াত যে তোমাদের মেয়ে, আগে বলো নাই কেন? আর আব্বু, তোমার নাত জামাইও আছে? তুলি কথা শুনে নাবিলার আব্বু বলে। কি? এইটুকু বাচ্চা মেয়ের জামাই আছে মানে? নানু ভাই, এসব কি বলছি? আয়ন বলে। আঙ্কেল, আমি সব খুলে বলি। আয়ন প্রথম থেকে সবকিছু খুলে বলল। নাবিলার আব্বু নাবিলাকে বলে। আমি এতটাও জঘন্য যে আমার মেয়ে তোমার সাথে এমন কাজ করেছে? ধন্যবাদ বাবা, তুমি আমার মেয়েকে আবার আপন করে নিয়েছো। আমার মেয়ে আমার মতো ভুল করছিল। আর পাকনা বুড়ি ভাইজান কোথায়? নানু ওই তোর বন্ধুদের সাথে ঘুরতে গেছে। একজন বলে ওঠে। তুলি, ছি, তোর লজ্জা হওয়া দরকার। তোর ভাগ্নি বিবাহিত, আর তুই এত বড় হয়েও সিঙ্গেল। মেয়েটার কথা শুনে সবাই হাসতে লাগলো। আয়ান বলে ওঠে। শ্যালিকা, চাইলে আমি তোমার জন্য পাত্র দেখতে পারি। চুপ থাকো তুমি। আমাকে ফ্রেন্ড বলো? আর আমাকে কখনো বলো নাই তোমার বউ বাচ্চা আছে? ব্যক্তিগত ব্যাপার লুকানো ভালো, সবার সাথে প্রকাশ না করাই বুদ্ধিমানের কাজ। তোমাকে বলতে গেলে তুমি আমার স্ত্রীকে ছোট করে দেখতে, যেটা আমি কখনোই চাই নাই। আয়নের কথা শুনে সবাই অবাক হইল। তুলি বলে ওঠে। আপু, তোমার জামাইয়ের ওপরে অনেক মেয়ের নজর আছে, কিন্তু সাবধানে রেখো। 15 বছরে যেহেতু আমার আছে, সেখানে আর ভয় করি না। ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকবে, আমার বিশ্বাস। নাবিলা আয়নের দিকে তাকালে
আয়নের ফোন বেজে ওঠে। আয়ন কল রিসিভ করে চলে গেল। এদিকে সবাই মিলে বসের রুমে গেল। নাবিলার আপু বলে, নাবিলা, তোমাদের সবাইকে নিয়ে যেতে চাই। আয়ানের আম্মু, বোন, দুলাভাইকে কল দিয়ে নিয়ে আসো। নাবিলা আয়নের আম্মু বোন দুলাভাইয়ের কল দিয়ে নিয়ে আসলে সবার সাথে পরিচয় হয়ে নিল। সবাই রেডি হয়ে চলে যেতে লাগলো। নাবিলা ওর বাবার বাড়িতে ঢুকলে পুরনো স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। আর নাবিলার হাত ধরতে নাবিলা হেঁটে যেতে লাগলো। নাবিলা ভিতরে গেলে নাবিলার ফুফি কাজিনরা সবাই জড়িয়ে ধরে আদর করতে লাগলো। নাবিলা সবার সাথে অনেক ভালো সময় কাটাতে লাগলো। রাতে সবাই মিলে একসাথে খেতে বসলো। নাবিলার আব্বু বলে, আজকে আমার ফ্যামিলিটাও পরিপূর্ণ পেয়েছে। সবাই গল্প করতে করতে রাতের খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ করে বেশ কিছু সময় গল্প করে যার যার রুমে চলে গেল। নাবিলা আয়ান রুমে চলে গেল। আয়ান দরজা লাগিয়ে দিয়ে বলে, মানুষ কত স্বার্থপর, নিজের আপনজনদের পেয়ে আমাকে যেন ভুলে গেছে। আমি যে একজন মানুষ কেউ মনে রাখছে না। আয়নের কথা শুনে নাবিলা ভুরু কুঁচকে তাকালো। নাবিলা আয়নকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে বলল, তাই নাকি? আমি স্বার্থপর? ওয়েট, দেখাচ্ছি মজা। নাবিলা কথাটা বলে আয়নের উপর ঝাঁপিয়ে পড়ল। আয়ন বলে ওঠে, ম্যাম গো, আমারে ছেড়ে দেন। আমার এমন সর্বনাশ করবেন না। আমি মানুষের সামনে এই মুখ নিয়ে যাইতে পারবো না। মুখ দেখানো লাগবে না, আমার আঁচলে মুখ ঢাকলেই হবে। দুজনেই হেসে ফেলল। আস্তে আস্তে দুজনে হারিয়ে গেল ভালোবাসার দুনিয়াতে। বাকিটা ইতিহাস।